হয়েছে ভাই। জি স্যার। আমরা শুরু করে দিই আজকে আমাদের যারা উপস্থিত আছো সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের যে ক্লাস এন্ডোক্রাইন। খুবই ইম্পর্টেন্ট তিনটা চ্যাপ্টার, এখান থেকে ফাইনাল প্রফে প্রশ্ন থাকবে, রিটেন প্রশ্ন থাকে এবং ভাইভাতেও স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করেন। এবার ফাইনাল প্রফে যখন স্যারদের সাথে ছিলাম তখন থাইরয়েড প্যারাথাইরয়েড থেকে বেশি একটা প্রশ্ন নেই, থাইরয়েড এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কিছু ইম্পর্টেন্ট টপিক স্যাররা খুব ইনভেরিয়েবলি জিজ্ঞেস করে থাকেন ভাইবার মধ্যে, এবং রিটেনের ওগুলো থেকে প্রশ্ন আসে। তো আমি একটু পরীক্ষা ওরিয়েন্টেড পড়ানোর চেষ্টা করবো, যেগুলো পরীক্ষাতে লাগে সাথে সাথে যে প্রশ্নগুলো আমাদের সবসময় লাগবে সেগুলো আমি একটু পড়ানোর চেষ্টা করব। আমরা শুরু করে দিয়ে একটু কনসেন্ট্রেশন রাখার চেষ্টা করবা, কারো যদি কোনো আম, সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবা। আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? জি স্যার, কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমেই হলো থাইরয়েড গ্ল্যান্ড, খুবই ইম্পর্টেন্ট। বলো তো থাইরয়েড গ্ল্যান্ড কয়টা? থাইরয়েড গ্ল্যান্ড কয়টা বলো তো কেউ একজন? স্যার একটা। থাইরয়েড গ্ল্যান্ড একটা, অনেকেই বলে থাকে থাইরয়েড গ্ল্যান্ড দুইটা। আসলে থাইরয়েড গ্ল্যান্ড হলো একটা, লোব দুইটা। ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে আমরা পড়বো। এমব্রায়োলজিটা একটু জানা লাগবে, তোমাদের লেভেলে পরীক্ষা থেকে প্রশ্ন আসেনি, কিন্তু পরবর্তীতে পোস্ট গ্রাজুয়েশনের সময় তোমাদের লাগবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এমব্রায়োলজি আমাদের লাগবে যে এটা ডেভেলপ হয় মেইনলি থাইরোগ্লোসাল ডাক্ট থেকে। এর ডেভেলপমেন্ট শুরু হয় যে ফোরামিনা সিকাম কোথায় থাকে, টু থার্ড জাংশন অফ অ্যান্টিরিয়র টু থার্ড এবং পোস্টেরিয়র টু থার্ড, যেখানে ফোরামিনা সিকাম থেকে সেখানে ডিসেন্ট শুরু হয় থাইরোগ্লোসাল ডাক্ট থেকে। শুধুমাত্র এতটুকুই জানো, থাইরোগ্লোসাল ডাক্ট থেকে হয় এবং এরা প্রত্যেকে ডিসেন্ট শুরু হয় ফোরামিনা সিকাম থেকে, তারপরে এর যে নর্মাল পজিশন সেখানে চলে আসে। আর প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট হলো থার্ড এবং ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। প্যারাথাইরয়েড যখন করবো তখন আমরা করবো থার্ড থেকে কোনটা হয়, ফোর্থ থেকে কোনটা হয়। একই সাথে আমাদের একটু জানতে হবে থাইমাস, থাইমাস গ্ল্যান্ড আছে, সেটাও আমাদের থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, এই একটু জানতে হবে। আর প্যারাফলিকুলার সি সেল, আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডে দুই ধরনের সেল আছে, ফলিকুলার সেল এন্ড প্যারাফলিকুলার সেল। প্যারাফলিকুলার যে সি সেল গুলো আছে সেগুলা ডেভেলপমেন্ট হয় হলো নিউরাল পেজ থেকে। তাহলে ডেভেলপমেন্ট এতটুকু জানলে চলবে আপাতত, যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কোত্থেকে হচ্ছে, থাইরোগ্লোসাল ডাক্ট। এর ডিসেন্টটা শুরু হয় কোত্থেকে, ফোরামিনা সিকাম থেকে। তারপরে নর্মাল যে পজিশন সেখানে এটা আস্তে আস্তে চলে যায়। প্যারা থাইরয়েড গ্ল্যান্ড আমাদের থার্ড এন্ড ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে ডেভেলপ হয়, এবং থাইমাস গ্ল্যান্ড থার্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে। প্যারাফলিকুলার সি সেল অফ থাইরয়েড এগুলো হয় হলো নিউরাল ক্রেস্ট থেকে। সার্জিক্যাল অ্যানাটমি অফ থাইরয়েড, যেটা হলো আমাদের ইয়াতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। নর্মাল থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট হলো 20 to 25 গ্রাম। এদের যে ফাংশনিং ইউনিট তাকে বলা হয় ফলিকল, থাইরয়েড ফলিকল, এবং থাইরয়েড ফলিকল থাকে 24 থেকে 40টা, এবং লাইন বাই কিউবেডাল এপিথেলিয়াম। এটা একটু জানতে হবে। থাইরয়েড গ্ল্যান্ডের ওয়েট, এর ফাংশনাল ইউনিট হলো ফলিকুলার সেল, কয়টা, 24 থেকে 40টা ফলিকুলার সেল। রিলেশনশিপ বিটুইন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড গ্ল্যান্ডের সাথে আমাদের রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভে আমাদেরকে জানতে হবে। চিত্রটা একটু দেখে নাও আগে একটু। রাইট অ্যান্ড লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, এর সাথে থাইরয়েডের যেই রিলেশনশিপটা সেটা আমাদের একটু জানতে হবে। দেখো একটু, এটা ভাইবার মধ্যে অনেক সময় ধরে, রিটেনের মধ্যেও মাঝে মাঝে আসে। তাহলে রিলেশনশিপ বিটুইন দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এন্ড থাইরয়েড গ্ল্যান্ড যখন সার্জারি করবা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি দেখো, এই যে the nerve recur around the arch of the aorta on the left side. দেখো লেফট সাইডে আর্চ অফ দ্য অ্যাওর্টাকে হুক করে, আর্চ অফ দ্য অ্যাওর্টাকে হুক করে চলে গেল, এবং লেফট সাইডে the nerve recur round on the arch of the aorta on the left side, এবং সাবক্লেভিয়ান আর্টারি রাইট সাইডে কি হয় দেখো, সাবক্লেভিয়ান আর্টারিকে হুক করে উপরের দিকে চলে গেল। তাহলে কোনটার যাত্রা সবচেয়ে বেশি? দুইটাই হলো যে ট্রাকিওএসোফেজিয়াল যে গ্রুপ, সেই ট্রাকিওএসোফেজিয়াল গ্রুপ দিয়ে ভিতরের দিকে চলে যায়, পরবর্তীতে আমাদের ট্রাকিয়ার যে মাসল সেগুলোকে সাপ্লাই দেয়। তার মধ্যে দেখো ইম্পর্টেন্স যেটা হলো, আমাদের লেফট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ এটা আর্চ অফ দ্য অ্যাওর্টাকে হুক করলো, এবং রাইট রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেটা হলো সাবক্লেভিয়ান আর্টারিকে। তাহলে এটার যাত্রা সবচেয়ে বেশি কোনটা, লেফটটা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। তাহলে এটা দেখো ঘেঁষে থাকতেছে বেশি, এবং এটা সাইড দিয়ে চলে যাচ্ছে। মোর কি বলছে, the clinical significance of this that of the left recurrent laryngeal nerve has more distance in which to reach the tracheoesophageal group and therefore runs in a medial plane। যেহেতু এটা বেশি জায়গা জুড়ে, মানে বেশি সময়
এওয়ার্টাকে ক্রস করে তারপর ট্রাকিয়াসের গ্রুপের দিকে যাচ্ছে, তাহলে এটা বেশি রাস্তা এরা ক্রস করতেছে এবং এটা হলো মিডিয়ান প্লেন বরাবর থাকতেছে, ঠিক আছে। এবং রাইটটা কি থাকে, যেহেতু এটা কম রাস্তা জুড়ে থাকে, এই কারণে এটা কি হয়, লেস ডিস্টেন্স এটা ট্রাভেল করে এবং মোর অবলিকলি থাকে, ঠিক আছে। মোর অবলিকলি থাকার কারণে আমরা যখন অপারেশন করব, যে থাইরয়েড গ্ল্যান্ডের অপারেশন, থাইরয়েড গ্ল্যান্ডের সাথে কোনটা বেশি লেগে থাকতেছে দেখো, রাইট। তাহলে রাইটে আমরা যখন অপারেশন করব তখন রাইট থাইরয়েড গ্ল্যান্ড, তখন এটা ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। এটা আমাদের একটু জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমাদের যেটা জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি আগে বলে দিচ্ছি, যখন আমরা ডিপলি পড়বো তখন আমাদের একটু জানতে হবে, এখন একটু আমরা বলি থাইরয়েড ইনভেস্টিগেশন। থাইরয়েড গ্ল্যান্ডের একটু মনে রাখবো, আমি সবার কাছ থেকে পড়া ধরবো এখন এই বিষয়টা, যেটা আমি এখন পড়াবো 2 মিনিট পড়াবো, তারপর পড়া ধরবো। জিনিসটা সারা জীবন লাগবে। যখন থাইরয়েড গ্ল্যান্ড অ্যাসেসমেন্ট করতে যাবা, যে কোনো থাইরয়েড ডিসঅর্ডার আমাকে অ্যাসেসমেন্ট করতে হলে কয়েকটা ইনভেস্টিগেশন মাস্ট আমাকে করতে হবে, ঠিক আছে। ক্রোনোলজিক্যালি আমাদেরকে কয়েকটা থাইরয়েড ইনভেস্টিগেশন আমার মাথায় থাকতে হবে, এবং একটা পেশেন্টকে যখন আমি ইভালুয়েট করব তখন এগুলো আমাকে প্রথমেই করতে হবে। তার মধ্যে প্রথম যেটা, ঠিক আছে, থাইরয়েড, আমাদের যে থাইরয়েড হরমোন T3 T4 এবং TSH, প্রথমে আমাদের করতে হবে থাইরয়েড ইনভেস্টিগেশনের মধ্যে T3 T4 TSH, এটা আমি করলাম, থাইরয়েড হরমোন অ্যাসেসমেন্ট করলাম। তারপরে আমাকে যেটা করতে হবে, আমাকে করতে হবে ইমেজিং। ইমেজিং প্রেফারেবল কোনটা? ইমেজিং এর মধ্যে আমার প্রেফারেবল হলো, আমি যে পড়াইছিলাম তোমাদেরকে সফট টিস্যু, যখন আমি ইমেজিং করবো তখন আমরা কোনটা করব, সেটা করবো আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি কেন ইম্পর্টেন্ট? এই আল্ট্রাসোনোগ্রাফি থেকে স্যাররা এবার প্রশ্ন করছে যে একটা পেশেন্ট যখন তোমার কাছে গয়টা নিয়ে আসলো, তখন তুমি আল্ট্রাসোনোগ্রাফি কেন করলা? বা একটা তোমার থাইরয়েড সোয়েলিং নিয়ে আসলো, সেই থাইরয়েড সোয়েলিংটাকে কখন তুমি আল্ট্রাসোনোগ্রাফি করবা? তখন আমি আল্ট্রাসোনোগ্রাফি করবো। আল্ট্রাসোনোগ্রাফি করে এই যে আমার থাইরয়েড গ্ল্যান্ডের যে ডিসঅর্ডার বা থাইরয়েড গ্ল্যান্ডের যে সোয়েলিংটা, এটার যে ক্যারেক্টার, এটা কি হার্ড, এটা কি সিস্টিক অর সলিড, কোন ধরনের, এটার ক্যারেক্টারটা বোঝার জন্য আমাকে একটা আল্ট্রাসোনোগ্রাফি বা ইমেজিং করতে হয়। এছাড়া আমার যে সারাউন্ডিং কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডের সাথে অ্যাটাচমেন্ট আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডের সাথে রিলেটেড যে লিম্ফ নোড সেগুলো ইনলার্জড আছে কিনা, সেগুলো আমাকে বোঝার জন্য আমাকে কি করতে হবে, একটা ইমেজিং করতে হবে। তাহলে আমি কি বললাম, প্রথমে থাইরয়েড হরমোন T3 T4 TSH করতে হবে, তারপর আমাকে করতে হবে একটা ইমেজিং, তার মানে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি আমি কি করব, মেইনলি করা হয় হলো যে আমার যে সোয়েলিং, সেই সোয়েলিং এর ক্যারেক্টার বোঝার জন্য, এটা কি সোয়েলিং অর সিস্টিক, এটা কি সিস্টিক সোয়েলিং অর এটা কি সলিড সোয়েলিং, এটা বোঝার জন্য। এছাড়া অ্যাটাচমেন্ট অর ইনভলভ তোমার লিম্ফেটিক স্ট্রাকচারটা বোঝার জন্য আমরা থাইরয়েড স্ক্যানিং করে থাকি। তারপর থাইরয়েড গ্ল্যান্ডের আমরা করে থাকি হলো, যখন আমরা ইনভেস্টিগেশন করছিলাম তখন আমরা বলছিলাম কি, এফএনএসসি এবং হিস্টোপ্যাথোলজি। এফএনএসসি আমরা কাদের জন্য বলছিলাম, 3টা জিনিসের জন্য আমরা এফএনএসসি বলছিলাম। কি কি বলতো? একটা হলো ব্রেস্ট, একটা হলো থাইরয়েড গ্ল্যান্ড, আর একটা হলো লিম্ফ নোড। এদের জন্য এফএনএসসি তে সবচেয়ে ভালো টিস্যু রিপোর্ট পাওয়া যায়। তাহলে আমরা এদের টিস্যু ডায়াগনোসিস করার জন্য যেই টেস্টটা করে থাকবো সেটা হলো এফএনএসসি। এই তিনটা এছাড়াও আর আমরা আরো পড়বো যে এদের আমরা থাইরয়েড গ্ল্যান্ডের ডিস্ট্রিবিউশন বোঝার জন্য বা এনলার্জমেন্ট কতটুকু গেছে, রেট্রোস্টার্নাল এক্সটেনশন হয়েছে কিনা, তার জন্য এমআরআই বা সিটি স্ক্যান আমরা করতে পারি, এটা পরবর্তীতে। কিন্তু এই 3টা ইনভেস্টিগেশন আমাকে মাস্ট করতে হবে। কি? প্রথম হলো থাইরয়েড হরমোন, তারপরে হলো ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, এবং টিস্যু ডায়াগনোসিসের জন্য এফএনএসি। ঠিক আছে, মাথায় রাখবা এটা। ইমেজিং আমি যেগুলো বললাম এগুলা এখানে লেখা আছে। থাইরয়েড ইমেজিং এর মধ্যে আমরা বলে ফেললাম কি, আমরা করব হলো কি, আল্ট্রাসোনোগ্রাফি। এছাড়া সিটি স্ক্যান করা যায় যদি থাইরয়েড গ্ল্যান্ড বেশি এনলার্জড হয়ে যায় এবং রেট্রোস্টার্নাল এদের এক্সটেনশন হয়, সেক্ষেত্রে কতটুকু এদের এক্সটেনশন হয়েছে সেটা বোঝার জন্য আমরা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারি। যাদের টাকা পয়সা বেশি থাকবে তাকে এমআরআই করতে দিব, নাহলে সিটি স্ক্যান হলেও চলবে। এই কথাগুলো এখানে চলে আসছে। তাহলে আমাকে একজন বলো তো, কি বলবা, কেউ একজন বললো তো, আমরা যদি থাইরয়েড গ্ল্যান্ডের কোনো ডিসঅর্ডার আমরা ইনভেস্টিগেশন করতে চাই, কোন কোন ইনভেস্টিগেশন গুলো প্রিফারেবল? আমরা প্রথমে T3 T4 TSH, হ্যাঁ, ইমেজিং এর মধ্যে আল্ট্রাসোনোগ্রাফি, এফএনএসি আর হচ্ছে এমআরআই সিটি স্ক্যান। এমআরআই সিটি স্ক্যান সবসময় লাগবে না? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর। তাহলে সিটি স্ক্যান এমআরআই এটা আমরা কখন করব? যদি এনলার্জড অনেক বেশি অনেক বড় থাইরয়েড গ্ল্যান্ড হয়, এটা আমরা এক্সটেনশন দেখার জন্য। রেট্রোস্টার্নাল এক্সটেনশন যদি হয়, একটা পেশেন্টের হিউজ গয়টার হলো, সেটা কি হলো, পেশেন্টকে
তোমার কি বলছে রেসপিরেটরি ডিস্ট্রেস শুরু হয়ে গেল, তাহলে বুঝতে হবে যে এটা অ্যাটাচমেন্ট এবং ইনভলভমেন্ট বোঝার জন্য পরে আমরা সিটি স্ক্যান করতে পারি। কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে এই তিনটা টেস্ট অবশ্যই করতে হবে। এখন বলো তো আলট্রাসোনোগ্রাফি কেন করবো? আলট্রাসোনোগ্রাফি করবো হচ্ছে ক্যারেক্টার দেখার জন্য, এটা হার্ড, সিস্টিক, সলিড অথবা হ্যাঁ, সাউন্ডিং কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা দেখতে। সাথে সাথে লিম্ফ নোডের ইনভলভমেন্ট বোঝার জন্য আমরা করতে পারি। ঠিক আছে, আর সিটি স্ক্যান করলে কিন্তু এগুলো সবগুলো চলে আসবে। তো খুব ইম্পর্টেন্ট এই যে এই প্রশ্নটা যখন তোমাদের থাইরয়েড তোমাদের পরীক্ষা প্রশ্নে থাকতে পারে, থাইরয়েড তোমাকে শর্ট কেসের মধ্যে তোমাকে দিবে, তখন এই প্রশ্নগুলো কিন্তু এবার বারবার স্যাররা প্রশ্ন জিজ্ঞেস করছিল যে তুমি কি আল্ট্রাসোনোগ্রাম করবা, কেন করবা, কেন করবা। তো অনেকেই পারে নাই, অনেকে পারছে, এই প্রশ্নগুলো স্যার অনেক বেশি করে। এছাড়া আমরা আইসোটোপ স্ক্যানিং করতে পারি। আইসোটোপ স্ক্যানিং এর জন্য কোন কোন আমরা ব্যবহার করি? টেকনেশিয়াম এবং আয়োডিন, এই জিনিসগুলো ব্যবহার করি। এটা তোমাদের এমসিকিউর জন্য লাগতে পারে, আয়োডিন এবং টেকনেশিয়াম। ঠিক আছে, হাই নিডেল অ্যাসপিরেশন এফএনএসি আমরা জানি এটা কেন করে। এফএনএসি আমি সব বলে ফেলছি, এগুলো একটু পড়ে নিবা, নিজেরা একটু পড়ে নিবা। তাহলে গয়টার, গয়টার কাকে বলে প্রথমেই বলো তো। এখন আমরা গয়টার করবো, গয়টার কি জিনিস বলো তো। ভিজিবল এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। সোজা কথা হলো এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড অফ গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট কি বলা হয়? কি গয়টার। এই গয়টারের বিভিন্ন কজ আছে। এই যে দেখো ক্লাসিফিকেশন থাইরয়েড সোয়েলিং, এটা খুব আসে, এই যে ক্লাসিফিকেশনটা খুবই আসে। ঠিক আছে, রিটেনের মধ্যে চলে আসতে পারে। তার মধ্যে সিম্পল গয়টার, সিম্পল গয়টার মধ্যে পেশেন্ট থাকবে ইউথাইরয়েড অর্থাৎ থাইরয়েড হরমোন নরমাল থাকবে। এর কারণ কি কি? ডিফিউজ হাইপারপ্লাস্টিক, হাইপারপ্লাসিয়া, ডিফিউজ হাইপারপ্লাসিয়া হতে পারে কি কারণে? আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যে ফলিকুলার সেলগুলা, সেই ফলিকুলার সেলগুলা হাইপারপ্লাসিয়া হয়ে এক গয়টার তৈরি করতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়ে থাকে। ঠিক আছে, কখন কখন হয়? ফিজিওলজিক্যাল হতে পারে, তারপর পিউবার্টাল হতে পারে, প্রেগন্যান্সি হতে পারে, এছাড়া মাল্টিনোডুলার গয়টার গয়টার হতে পারে। এটা হলো সিম্পল গয়টার। টক্সিক গয়টার, টক্সিক গয়টার কি কি? টক্সিক গয়টার কি কি কারণে হয়? এক নম্বর হলো গ্রেভ ডিজিজ হাইপারথাইরয়েডিজম আমরা জানি, মাল্টিনোডুলার গয়টার, টক্সিক অ্যাডেনোমা, নিউপ্লাস্টিক, বিনাইন ম্যালিগন্যান্ট, এটা আমরা পড়বো। আর ইনফ্লামেটরি কজ খুবই ইম্পর্টেন্ট, ইনফ্লামেটরি কজ অফ থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট কি কি আছে দেখো, খুবই ইম্পর্টেন্ট। হাসিমোটো থাইরয়েডাইটিস, রিডাল থাইরয়েডাইটিস, তারপর হলো বিভিন্ন ভাইরাল ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশনের কারণে হতে পারে। এছাড়া অ্যামাইলোডোসিসের জন্য আমাদের হতে পারে। খুবই ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন। সিম্পল গয়টার, টক্সিক গয়টার, নিউপ্লাস্টিক এবং ইনফ্লামেটরি, নামগুলো জানতে হবে। সিম্পল গয়টারের ডিফিউজ হাইপারপ্লাস্টিক মাল্টিনোডুলার, টক্সিক হলো ডিফিউজ মাল্টিনোডুলার টক্সিক এডেনোমা, নিউপ্লাস্টিক বিনাইন ম্যালিগন্যান্ট এন্ড ইনফ্লামেটরি কজগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, তার মধ্যে সিম্পল গয়টার খুবই ইম্পর্টেন্ট। সিম্পল গয়টার কি মেইন কজ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি। সিম্পল গয়টারের মেইন কজ হলো আয়োডিন ডেফিসিয়েন্সি। আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যে ফলিকুলার সেলগুলো আছে সেগুলো কি হয়? হাইপারপ্লাসিয়া হয়, হাইপারপ্লাসিয়া হয়ে গয়টার হয়। কি বলছে দেখো, আয়োডিন ডেফিসিয়েন্সি ডেইলি রিকোয়ারমেন্ট হলো 0.1 থেকে 0.15 মিলিগ্রাম। এটা হলো এন্ডেমিক, সাধারণত হয় উত্তরবঙ্গে, যাদের থাকে উত্তরবঙ্গে সাধারণত সবচেয়ে বেশি হয়। এটা হলো এন্ডেমিক এরিয়া ফর গয়টার। এখানে আয়োডিনের পরিমাণ কম থাকে জিনিসপত্র, এই কারণে উত্তরবঙ্গে যে ধরনের গয়টাটা হয় সেটা সাধারণত আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে। কিছু গয়টারও জেন্স আছে, কিছু কিছু সাবস্টেন্স আছে যারা গয়টার করে থাকে, গয়টার তাদেরকে গয়টার জেন্স বলা হয়। যেমন কিছু সবজি, ব্রাসিকা ফ্যামিলি কিছু সবজি যেমন ক্যাবেজ, তারপর কেল এন্ড গ্রেপ, এগুলা কি হয়? এগুলা খেলেও গয়টার হতে পারে বলছে। এদেরকে বলা হয় কি? গয়টারও জেন্স। ডিফিউজ হাইপারপ্লাস্টিক গয়টার বলে ফেললাম আমরা এগুলা। খুবই ইম্পর্টেন্ট একটা কথা দেখো, অল টাইপ অফ সিম্পল গয়টার আর মোর কমন ইন দা ফিমেল। যত ধরনের গয়টার আছে দেখবা এটা হলো যে ফিমেল প্রিডিসপোজেন্স, বুঝছো? যত ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা যে এই গয়টার হয়ে থাকে, গয়টারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে ফিমেলদের। ঠিক আছে, মেলদের খুব কম হয়, কিন্তু যদি হয় তাহলে বুঝতে হবে এর মধ্যে ঝামেলা আছে। মেল গয়টার অলওয়েজ ডেঞ্জারাস। মেল গয়টার ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিউপ্লাস্টিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে তোমার সিম্পল গয়টার হওয়ার চান্স সবচেয়ে বেশি। এবং ফিমেল প্রিডিসপোজেন্স এই গয়টারটা, অল টাইপ অফ সিম্পল গয়টার মোর কমন ইন ফিমেল দেন ইন দ্য মেল ওয়িং টু দ্য প্রেজেন্স অফ ইস্ট্রোজেন রিসেপ্টর ইন দ্য থাইরয়েড টিস্যু। বলা হয় যে প্রেজেন্স অফ ইস্ট্রোজেনের রিসেপ্টরের কারণে থাইরয়েড টিস্যুতে এইটা ফিমেলদের সবচেয়ে বেশি হয়। এটা নিয়ে রিসার্চ চলছে, কিন্তু কি কারণে সেটা জানা যায়নি। ডায়াগনোসিস, সোজা কথা, ডায়াগনোসিস আমরা বলতে পারবো। কিভাবে বলতে পারবা বলো তো? একটা থাইরয়েড আসলো, একটা থাইরয়েড এনলার্জমেন্ট আসলো গয়টা, তাহলে তখন তুমি কি করবা? ওই যে তিনটা কথা, তিনটা জিনিস আমরা করবো। প্রথমে হলো থাইরয়েড হরমোন করবো, থাইরয়েড ফাংশন টেস্ট।
থাইরয়েড ফাংশন টেস্ট করার পরে আমরা করব হলো একটা থাইরয়েড কি আলট্রাসোনোগ্রাফি, তারপরে আমরা করব হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি আমার কাছে এটা করলে এটা চলে আসবে যে এটা কি বিনাইন অর ম্যালিগন্যান্ট অর ইনফ্লামেটরি অর যে কোনো ধরনের তোমার থাইরয়েড সোয়েলিং হোক, আমার কাছে এফএনএসি করলে এটা প্রথমে চলে আসবে। তারপরে এটা আমাদের থাইরয়েড গয়টার হতে পারে, হাইপার থাইরয়েড অথবা হাইপোথাইরয়েড অথবা ইউথাইরয়েড, যে কোনো 3 স্টেজেও হতে পারে। আমাদের এটা থাইরয়েড ফাংশন টেস্ট করার প্রয়োজনীয়তাটা কি, যদি বেশি থাকে তখন আমি থাইরয়েডটাকে কমানোর চেষ্টা করব, যদি কম থাকে তাহলে থাইরয়েড হরমোনটাকে বাড়ানোর চেষ্টা করব। এফএনএসি করার প্রয়োজনীয়তাটা কি, এফএনএসি করলে আমি কনফার্ম হতে পারবো যে এটা কি সিম্পল গয়টার অথবা এটা কি তোমার নিউপ্লাস্টিক অথবা ইনফ্লামেটরি, সে তারপরে সেই অনুযায়ী আমার কি হবে ট্রিটমেন্ট অ্যাপ্রোচটা হবে। আর সাথে সাথে আলট্রাসোনোগ্রাফি করে আমরা এক্সটেনশনটা এটা দেখতে পারবো যে কোনো লিম্ফ নোড আছে কিনা। যদি লিম্ফ নোড থাকে তখন আমাকে কি করতে হবে, আমাদের সিটি স্ক্যান করতে হবে। যদি লিম্ফ নোড থাকে তখন আমাকে কি করতে হবে, সাথে সাথে নেক ডিসেকশন করতে হবে। ঠিক আছে, যে লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ নোড গুলোকে যদি মেটাস্ট্যাটিক হয়ে থাকে সেগুলোকে আমাকে ওয়াশ আউট করতে হবে। তাহলে ডায়াগনোসিস এই কথাগুলাই, এতক্ষণ যা বললাম তাই। ইনভেস্টিগেশন এই কথাগুলাই দেওয়া আছে, দেখবা একটু পড়ে নেবা। তারপর হলো আমাকে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট অ্যাপ্রোচ গুলো কি কি, যদি অপারেশন করতে হয় টোটাল থাইরয়েডেক্টমি, এখানে সুন্দর একটা চার্ট আছে, সুন্দর করে বুঝিয়ে দিব। আমার ট্রিটমেন্ট অপশন থাকতে পারে টোটাল থাইরয়েডেক্টমি, সাবটোটাল থাইরয়েডেক্টমি। এগুলো কি, টোটাল থাইরয়েডেক্টমি কি, সাবটোটাল থাইরয়েডেক্টমি কি আমরা দেখব। দেখো, প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট অফ সিম্পল গয়টার। সিম্পল গয়টার ক্ষেত্রে আমরা কি করব, ইন এন্ডেমিক এরিয়াস দ্য ইনসিডেন্স অফ গয়টার হ্যাজ বিন strictly reduced by the introduction of iodine salt। যদি শুধুমাত্র iodine salt দিয়ে আমরা কি করতে পারি, এটাকে প্রিভেনশন করতে পারি, প্রিভেনশন নট ট্রিটমেন্ট, প্রিভেনশন করতে পারি। ইন দ্য আর্লি স্টেজ এন্ড হাইপারপ্লাস্টিক গয়টার মে রিগ্রেস ইফ থাইরক্সিন ইজ গিভেন। যদি আর্লি স্টেজে থাকে হাইপারপ্লাস্টিক গয়টার, মানে হলো আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য যে গয়টার হয়, আমরা যদি থাইরক্সিন সাপ্লিমেন্ট দেই, ঠিক আছে, কোন ডোজে 0.15 থেকে 0.2 মিলিগ্রাম পার ডেইলি ফর এ ফিউ মান্থ দিলে এটা রিগ্রেস হয়ে যায় এমনিতে। সার্জারি আমরা তো কখন করব, সার্জারি ইজ ইন্ডিকেটেড ফর দ্য নোডুলার গয়টার উইথ ফিচার অফ আন্ডারলাইং ম্যালিগন্যান্সি। যদি ম্যালিগন্যান্সি থাকে, ঠিক আছে, যদি ফর সোলিং সিম্পটমস ইফ আদার কোজ হ্যাভ বিন এক্সপ্লোরড অর ফর কসমেটিক রিজন। যদি পেশেন্টের কোনো সোয়ালিং সিম্পটমস থাকে, মানে হলো তার কি হচ্ছে, রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, গিলতে সমস্যা হচ্ছে, তখন আমরা করব। এছাড়া কসমেটিক পারপাস, যেহেতু ফিমেলদের বেশি হয়, গলা ফুলা আছে, দেখতে ভালো লাগে না, কসমেটিক পারপাসে আমরা করতে পারি। ঠিক আছে, যখন এটাকে ট্রাকিয়াকে কম্প্রেশন করবে, এটা অবশ্যই করতে হবে, ট্রাকিয়াকে আমাকে কম্প্রেশন করতে হবে। আমার কি হবে, পেশেন্টের স্ট্রাইডার হবে, পেশেন্টের কি হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে, তখন আমাকে অবশ্যই অবশ্যই এটাকে সার্জারি করতে হবে। সার্জারি অপশনগুলো আমরা বলে দিলাম কি কি, টোটাল, সাবটোটাল, নিয়ার টোটাল, বিভিন্ন ধরনের আছে, আমরা দেখবো যে কোনটাকে কি বলে। থাইরয়েড সিস্ট অত বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, শুধুমাত্র একটা এফএনএসি করলে আমরা থাইরয়েড সিস্ট বুঝতে পারি। এই কথাগুলো এখানে বলা আছে, দেখে নিবে, এগুলা সোজা জিনিস। সিলেকশন অফ থাইরয়েড প্রসিডিউর, দ্য চয়েস অফ থাইরয়েড অপারেশন ডিপেন্ডস অন, ঠিক আছে, ডায়াগনোসিসের উপর, রিস্ক অফ থাইরয়েড। কখন আমরা থাইরয়েড অপারেশনের জন্য আমরা কি কি চিন্তা করব, কি কি চিন্তা মাথায় রাখতে হবে যখন আমি একটা থাইরয়েড অপারেশন করব। এক নম্বর হলো ডায়াগনোসিস, এই যে আমি যে ডায়াগনোসিসটা করলাম এর জন্য কি সার্জারির প্রয়োজন কিনা। রিস্ক অফ থাইরয়েড ফেইলিওর, আমি যে অপারেশনটা করবো সেটার তোমার সাকসেসফুল হওয়ার রেট কতটুকু। রিস্ক অফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি, আমরা দেখলাম যে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভের একটা সংযোগ আছে, তাহলে আমি যখন রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটাকে বাঁচাতে পারবো, সুন্দর করে মানে ওখান থেকে সেভ করে আসতে পারবো, তখন আমাকে অবশ্যই সার্জারির সময় আমাকে এটা মাথায় রাখতে হবে। রিস্ক অফ রিকারেন্স, আমি যদি থাইরয়েড টিস্যু এডুকেট পরিমাণ না ফেলতে পারি, কিছু রেখে আসি, তখন যদি থাইরয়েড ম্যালিগন্যান্সি হয় সেখান থেকে আবার রিকার করতে পারে, তো সেক্ষেত্রে আমাকে এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন দেখো আমাদের থাইরয়েড অপারেশনের যে অপশনগুলো আমরা বললাম কি কি। এক নাম হলো টোটাল লোবেক্টমি, তারপরে স্মাথেক্টমি, সাবটোটাল, লোবেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি, প্রথম কথা হলো টোটাল লোবেক্টমি। লোবেক্টমি আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ডের 2টা লোব, আমাকে যদি পুরোটা একটা লোবে শুধুমাত্র, এগুলোর বিস্তারিত আলোচনা আজকে আমরা আলোচনা করব, যদি শুধুমাত্র একটা লোব ইনভলভ হয়, ঠিক আছে, আরেকটা লোব ভালো আছে, ঠিক আছে,
তাহলে আমাকে কি করতে হবে, টোটাল লোবেক্টমি আমি করব, কারণ আরেকটা আমি রেখে দিব ওইখান থেকে। থাইরয়েড হরমোন আমার জন্য, শরীরের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমার যদি শুধুমাত্র মনে হয় যে না একটা মাত্র লোব ইনভলভ আর একটা লোব ভালো আছে, সেক্ষেত্রে আমি টোটাল লোবেক্টমি করতে পারবো। টোটাল লোবেক্টমির সাথে যদি ইসমাত ইনভলভ থাকে, তাহলে আমরা ইসমাথেক্টমি করে দিব। এবার তাকে কাকে বলছে টোটাল থাইরয়েডেক্টমি, আর কোথায় কাকে বলা হচ্ছে সাবটোটাল থাইরয়েডেক্টমি। টোটাল থাইরয়েডেক্টমি হলো দুইটা টোটাল লোবেক্টমির সাথে ইসমাথেক্টমি। তাহলে দুইটা লোবে আমি ফেলে দেবো এবং ইসমাথও আমি ফেলে দেবো। সাবটোটাল থাইরয়েডেক্টমি কাকে বলেছে, টু সাবটোটাল লোবেক্টমি। সাবটোটাল কেন বলা হয়, এখানে হলো যে কিছু টিস্যু রেখে আসা হয়, বলা হয় হলো, মাথায় খুব ভালো করে রাখবা, এটা একটু অ্যাডভান্স পড়া, তারপরে তোমাদের জানতে হবে। সাবটোটাল থাইরয়েডেক্টমির প্রতিটা লোব থেকে, আমার যে দুইটা লোব থেকে 4 গ্রাম মোট হলো 8 গ্রাম টিস্যু আমাকে রেখে আসতে হবে। বুঝতে পারছো? সাবটোটাল বলা হয় এই কারণে যে পুরোটা আমি ফেলবো না, কিছু রেখে আসবো। কতটুকু? প্রত্যেকটা লোব থেকে কয় গ্রাম করে? 4 গ্রাম করে টিস্যু আমি রেখে আসবো। বুঝতে পারছো? এটা হলো সাবটোটাল থাইরয়েডেক্টমি। তাহলে টোটাল থাইরয়েডেক্টমি কি আমি দুইটা লোবে ফেলে দেবো, ইসমাথেক্টমি করে দেবো, এবং সাবটোটাল থাইরয়েডেক্টমি কি 4 গ্রাম করে রেখে আসবো। কেন 4 গ্রাম করে রেখে আসবো? 4 গ্রাম হেলদি টিস্যু, 4 গ্রাম হেলদি টিস্যু আমাকে রাখতে হবে। কেন? থাইরয়েড হরমোন যেন রিলিজ হতে পারে তার জন্য। খুবই ইম্পর্টেন্ট। টোটাল লোবেক্টমি কাকে বলা হয়, ইসমাথেক্টমি কাকে বলা হয়, সাবটোটাল কাকে বলা হয়, টোটাল কাকে বলা হয়। আমরা একটা পেশেন্ট, গ্রেভস ডিজিজের পেশেন্ট দেখতে পাচ্ছি। এবার আসো হাইপারথাইরয়েডিজম। ঠিক আছে, হাইপারথাইরয়েডিজমের কজ, ক্লিনিক্যাল টাইপ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ক্লিনিক্যাল টাইপ হলো ডিফিউজ টক্সিক গয়টার, গ্রেভস ডিজিজ, টক্সিক নোডিউলার গয়টার, একটা হলো টক্সিক নোডিউল, এবং হাইপারথাইরয়েডিজম ডিউ টু রেয়ার কজ। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য যেটা লাগবে সেটা হলো গ্রেভস ডিজিজ, ডিফিউজ টক্সিক গয়টার। কোথায় হয় দেখো, ইউজুয়ালি অকার্স ইন দ্য ইয়ঙ্গার ওমেন অ্যান্ড ইজ frequently associated with eye sign of primary, the syndrome is that of primary thyrotoxicosis। ফিচার গুলা খুবই ইম্পর্টেন্ট। তার আগে একটু জানতে হবে এটা আমাদের কেন হয়, এটা ইটিওলজিটা জানতে হবে আমাদের। অটো অ্যান্টিবডি, এটা একটা অটোইমিউন ডিজিজ। এখানে কি হয়, অ্যাবনর্মাল টিএসএইচ RAB that binds to the TSH receptor sites and produce a disproportion and prolonged effect। কি কারণে হয়? অ্যাবনর্মাল TSH RAB রিসেপ্টরের জন্য। ঠিক আছে, যেটা হলো বাইন্ড করে কার সাথে, TSH রিসেপ্টরের সাথে। প্রশ্ন আসতে পারে যে অটো অ্যান্টিবডি থাইরয়েড TSH থাইরয়েড অটো অ্যান্টিবডি, এখানে কোন অ্যান্টিবডি প্রডিউস হয়? প্রশ্ন আসবে গ্রেভস ডিজিজের থাইরয়েড TSH RAB থাইরয়েড অ্যান্টিবডি প্রডিউস হয়। টক্সিক নোডুলার গয়টার, এগুলো একটু দেখে নিবা। টক্সিক নোডুল এগুলো ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইম্পর্টেন্ট হলো গ্রেভস ডিজিজ। থাইরোটক্সিকোসিসের প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি? প্রথমে হলো যেগুলো হাইপারথাইরয়েডিজম, এখানে কি করতে হবে, আমাকে অ্যান্টি থাইরয়েড ড্রাগ দিতে হবে। অ্যান্টি থাইরয়েড ড্রাগ কি কি আছে? দুইটা, কার্বিমাজল, প্রোপাইল থাইরো ইউরাসিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন হবে। তাহলে অ্যান্টি থাইরয়েড ড্রাগ কি কি দিতে হয়? কার্বিমাজল এবং প্রোপাইল থাইরো ইউরাসিল। তাহলে এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। মেডিকেল ট্রিটমেন্টের অ্যাডভান্টেজ কি? এখানে আমাকে কোনো সার্জারি প্রয়োজন হচ্ছে না, এছাড়া রেডিওঅ্যাক্টিভ আয়োডিনের প্রয়োজন হচ্ছে না। কিন্তু ডিসঅ্যাডভান্টেজ কি? ট্রিটমেন্ট ইজ প্রোলংড, অনেকক্ষণ থেকে দিতে হয়, এবং ফেলিওর রেট ইজ অ্যাটলিস্ট 50%। গ্রেভস ডিজিজের জন্য আমি অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিলাম, কার্বিমাজল, প্রোপাইল থাইরো ইউরাসিল, সাথে কি একটা কি দিতে হয়? বিটা ব্লকার দিতে হয়, এটা আলাপ আসবে পরে। এখানে আমাকে অ্যাডভান্টেজ হলো এখানে আমাকে কোনো সার্জারি প্রয়োজন হচ্ছে না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো ট্রিটমেন্ট ফেলিওরের রেট হলো 50%। ঠিক আছে, এ তো সবচেয়ে ভালো কি আমাকে সার্জারি করে দেওয়া। ইন ডিফিউজ টক্সিক গয়টার অ্যান্ড টক্সিক নোডুলার গয়টার with overactive intranodular disease, surgery cures by reducing the mass of the overactive tissue। যেহেতু এখানে ওভারঅ্যাক্টিভ টিস্যু অটো অ্যান্টিবডি তৈরি হয়, সেক্ষেত্রে আমাকে সার্জারি যদি আমি করে দিই, তাহলে এখানে হলো সবচেয়ে ভালো আমার কাছে অপশন সার্জারি। অ্যাডভান্টেজ হলো the goiter is removed, the cure is rapid and the cure rate is high if surgery has been educated। খুব ভালোভাবে যদি তুমি সার্জারি করে দিয়ে আসতে পারো, তাহলে এখান থেকে রিকারের রেট নাই, রিকার একদমই হয় না। এছাড়া অপশন আছে হলো রেডিও আয়োডিন অ্যাবলাশন আমি দিতে পারি। রেডিও অ্যাবলাশনের আমার অ্যাডভান্টেজ কি? সার্জারির প্রয়োজন হয় না, কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো সব জায়গায় ফ্যাসিলিটিস মাস্ট বি অ্যাভেলেবল, সব জায়গায় তুমি এই রেডিও আয়োডিন অ্যাবলাশন দিতে পারবে না। একটা গ্রামের পেশেন্ট একটা উপজেলা বা জেলা পর্যায়ে
এই আমাদের পরমাণু সেন্টারগুলো থাকে না, সেক্ষেত্রে রেডিওয়াইডেন অ্যাবলেশন সব জায়গায় দেওয়া সম্ভব হয় না। এছাড়া খুবই ইম্পর্টেন্ট, রেডিওয়াইডেন অ্যাবলেশন যদি দেই আমরা আই সাইন যেগুলো থাকে গ্রেভ ডিজিজ আমরা জানি, মেডিসিন এগুলো তোমাদের খুব ভালো করে পড়াবে। কি এক্সোপথ্যালমাস থাকে, ঠিক আছে, এক্সোপথ্যালমাস থাকে, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, যে আই সাইন গুলো থাকে এই আই সাইন গুলা অ্যাগ্রাভেট হয় ডিউ টু রেডিওয়াইডেন অ্যাবলেশন। এখন যে আমি থাইরোটক্সিকোসিস গ্রেভ ডিজিজের জন্য আমরা বললাম সার্জারি দ্য মেইনস্টে অফ ট্রিটমেন্ট, সেক্ষেত্রে আমাকে প্রিঅপারেটিভ প্রিপারেশন, পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে। কি করতে হবে, যেহেতু এটা হাইপারথাইরয়েড আছে, হাইপারথাইরয়েডিজম, কোনো পেশেন্ট কখনোই থাইরয়েডের যেই হাইপারথাইরয়েড অবস্থায় অপারেশন করা যাবে না, তাকে কি করতে হবে, আগে ইউথাইরয়েড স্টেজে আনতে হবে। ইউথাইরয়েড স্টেজে আনলে আমাকে কি করতে হবে, ইউথাইরয়েড স্টেজে আনার জন্য আমাকে অ্যান্টিথাইরয়েড ড্রাগ দিতে হবে। অ্যান্টিথাইরয়েড ড্রাগ কি, কার্বিমাজল। কোন ডোজে দিতে হবে, 30 to 40 milligram per day in the drug of choice for the preparation। যখন ইউথাইরয়েড হয়ে যাবে, when ইউথাইরয়েড কয়দিন, 8 থেকে 12 সপ্তাহের মধ্যে, the dose may be reduced to 5 milligram 8 hourly। তাহলে আমাকে ইনিশিয়ালি কতটুকু দিতে হবে, 30 to 40 মিলিগ্রাম করে দিতে হবে। যখন 8 থেকে 12 থেকে সপ্তাহের মধ্যে আমার ইউথাইরয়েড হয়ে যাবে, তখন আমাকে মেইনটেনেন্স ডোজটা দিতে হবে। মেইনটেনেন্স ডোজটা কত, 5 মিলিগ্রাম 8 hourly দিতে হবে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাকে জানতে হবে যে অ্যান্টিথাইরয়েড ড্রাগের সাথে আমাকে যেটা ব্যবহার করতে হয় বিটা ব্লকার। বিটা ব্লকার হিসেবে ব্যবহার করতে কি, প্রোপানলন। কি কারণে, এই যে দেখো একটা কোজ হলো যে আমরা জানি হাইপারথাইরয়েড গ্রেভ ডিজিজে আমাদের কি হয়, হাইপার টেনশন হয়, ঠিক আছে, ব্লাড প্রেশার কমাবে। এছাড়া এরা কি করে দেখো, প্রোপানলন কি করে, ইট ইনহিবিটস, প্রোপানলন অলসো ইনহিবিট দ্য পেরিফেরাল কনভার্সন অফ T4 to T3। তাহলে আমরা জানি থাইরয়েড হরমোন T3 এটা হলো অ্যাক্টিভ ফর্ম, এটা কি করে T4 থেকে T3 কে তোমার কি করে পেরিফেরাল কনভার্সনটাকে কমায় দেয়। সেই হিসাবে এরা কি হয়, আমাদের যে থাইরয়েড ফাংশন মানে থাইরয়েড যে হরমোন সেটাও ইউথাইরয়েড স্টেজে চলে আসতে সাহায্য করে। তাহলে প্রোপানলের দুইটা রোল, একটা হলো যে এরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে কাজ করে, ব্লাড প্রেশার কমায়, একই সাথে এরা পেরিফেরাল, এরা ইনহিবিট করে কি পেরিফেরাল কনভার্সন ফর T4 to T3। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কতটুকু দিব, এই যে দেখো নেন্ডোলন ব্যবহার করা 60 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি, প্রোপানলন 40 মিলিগ্রাম। প্রোপানলন যদি দাও, যদি তাহলে 40 মিলিগ্রাম করে দিনে 3 বেলা। টিডিএস মানে হলো দিনে 3 বেলা। আর যদি নেটোলোল দাও তাহলে 160 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। এটা দেওয়ার ইম্পর্টেন্সটা কি, দুইটা বারবার বলতেছি, এটাকে প্রেশারটাকে কমায়, একই সাথে পেরিফেরাল কনভার্সন অফ T4 to T3 টাকে রিডিউস করে। ভাইয়া টিডিএস এর ফুল মিনিংটা একটু বলবেন? টিডিএস মানে হলো দিনে 3 বার, থ্রাইস, মানে দিনে 3 বার যেটা দেওয়া হয় যে ডোজটা সেটাকে টিডিএস বলা হয়। এটা ফুল মিনিংটা আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু টিডিএস মানে হলো দিনে 3 বার, বিডি মানে হলো দিনে 2 বার। তাহলে আমরা বললাম যে থাইরয়েডের জন্য আমাকে মানে হাইপারথাইরয়েডিজমের জন্য, গ্রেভ ডিজিজের জন্য আমার মেইনস্টে অফ ট্রিটমেন্ট হলো সার্জারি। সার্জারির জন্য আমি প্রিপারেশন করবা। প্রিপারেশনের সময় আমাকে কি করতে হবে দেখো, হ্যাভিং মেড দ্য ডিসিশন টু প্রোভাইড টু সার্জারি, দ্য ফার্স্ট স্টেপ ইজ ইনফর্ম কনসেন্ট। আমাকে কনসেন্ট নিতে হবে। পেশেন্ট শুড বি আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক অফ স্কার, পেশেন্টের স্কার হতে পারে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ড্যামেজ হতে পারে, ব্লিডিং, হাইপোক্যালসেমিয়া এন্ড হাইপোথাইরয়েডিজম। এগুলা পেশেন্টকে আগেই আমাকে জানিয়ে নিতে হবে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন কি কি হতে পারে, একটা থাইরয়েড সার্জারি আমি করলাম, পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন খুবই সোজা, খুবই সোজা, কমন যা যা হয় তাই। এক নম্বর হলো হিমোরেজ হতে পারে। হিমোরেজ কয় ধরনের, কেউ একজন বলো তো? অ্যাকর্ডিং টু টাইম বলতে পারবা? পড়া হয়েছে তো, বলো না। প্রাইমারি হিমোরেজ, তারপরে বলো না, পড়ো নাই? প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। সবকিছু কি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি হয় নাকি? প্রাইমারি হিমোরেজ, প্রাইমারি আর সেকেন্ডারি। এক নম্বর হলো প্রাইমারি হিমোরেজ, তারপর হলো রিঅ্যাকশনারি হিমোরেজ, আর একটা হলো সেকেন্ডারি হিমোরেজ। প্রাইমারি হিমোরেজ কখন বলা হয়? হ্যাঁ বলো। প্রাইমারি হিমোরেজ হলো এট দ্য টাইম অফ সার্জারি, যখন তুমি সার্জারি করবা তখন যে মানে ব্লিডিংটা হবে সেটাকে বলা হচ্ছে প্রাইমারি হিমোরেজ। উইথিন 24 আওয়ার্স এর মধ্যে যেটা হয় তাকে বলা হয় রিঅ্যাকশনারি হিমোরেজ। এবং
24 আওয়ার্স এর পরে সাধারণত 8 থেকে 10 দিনের মধ্যে যেই ব্লিডিংটা হয়, যে হিমোরেজটা হয়, তাকে বলা হয় সেকেন্ডারি হিমোরেজ। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে মাস্ট এই প্রশ্নটা। হিমোরেজ, হিমোরেজ পড়ো নাই? তোমাদেরকে পড়ানো হয় না এখনো? প্রিন্সিপাল অফ সার্জারিতে ছিল তো এটা, প্রিন্সিপাল অফ সার্জারির প্রশ্ন। হিমোরেজ 3 ধরনের, প্রাইমারি, রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি। তাহলে এটা কি বলছে দেখো, 24 আওয়ার্স এর মধ্যে ডেভেলপ হয়। তাহলে দেখো এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, থাইরয়েড সার্জারির যে হিমোরেজ সেটা কোন ধরনের হিমোরেজ তাহলে বলো? 24 আওয়ারের মধ্যে ডেভেলপ করে। আমি বলছি যে যখন রিঅ্যাকশনারি, এটা হলো রিঅ্যাকশনারি হিমোরেজ। তাহলে জানতে হবে এটা, এটা কিন্তু প্রশ্ন ধরে। থাইরয়েড সার্জারি হিমোরেজ হলো রিঅ্যাকশনারি হিমোরেজ। তাহলে প্রথমে হলো হিমোরেজ হবে, তারপরে হলো যে আমরা বললাম যে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনজুরি হয়। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি প্যারালাইসিস কি হবে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ হাস্কি ভয়েস। হাস্কি ভয়েস কেন? ওর তো ভয়েসই থাকবে না। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কি ভোকাল কর্ডকে সাপ্লাই দেয়। তাহলে ভোকাল কর্ড যদি তোমার প্যারালাইসিস হয়ে যায় তখন কি হবে? রেসপিরেটরি ডিস্ট্রেস হবে তার, এবং তার ভয়েস লস হবে। এক সাইডে যদি হয়, এক সাইডে হলে এক মানে সাইডে হলে, আরেক সাইড তো ইনটেক থাকছে। হ্যাঁ এক সাইডে যদি হয় তাহলে সে কথা বলতে পারবে, কিন্তু দুই সাইডে যদি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভ হয়, একই সাথে তার রেসপিরেটরি ডিস্ট্রেস এবং একই সাথে তার ভয়েসও বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ খুবই ইম্পর্টেন্ট, আমাকে বাঁচায় আসতে হবে। থাইরয়েড ফেলে দিচ্ছে, তাহলে থাইরয়েড ইনসাফিসিয়েন্সি হয়। প্যারাথাইরয়েড ইনসাফিসিয়েন্সি হতে হয়, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা ফেলে দেই। থাইরয়েড স্ট্রম, থাইরয়েড ক্রাইসিস হতে পারে। অ্যাকিউট এক্সাজারবেশন অফ হাইপারথাইরয়েডিজম হয়, এই কারণে এটাকে বলা হয় থাইরয়েড স্ট্রম। যদি আমি ঠিকমতো প্রিপেয়ার না করতে পারি, আমরা থাইরয়েড সার্জারির জন্য আমরা দেখলাম আগে তাকে কি করতে হবে, ইউথাইরয়েড করতে হবে। আমি বলে নিয়েছিলাম কি কারণে করতে হবে। এই যে থাইরয়েড স্ট্রম, আমি যদি পেশেন্টকে হাইপার থাইরয়েড রেখে অপারেশন করতে চাই, কি করতে হবে? তার অনেক বেশি পরিমাণ থাইরয়েড হরমোনের রিলিজ হতে থাকবে, এটাকে বলা হয় থাইরয়েড ক্রাইসিস বা থাইরয়েড স্ট্রম, থাইরয়েডের ঝড় বয়ে যাবে। আর বাকি কথাগুলো সোজা, একটা ওন্ড এন্ড ইনফেকশন হতে পারে। ভাই কি কারণে ভাই এখানে মানে স্ট্রমটা হয়? হাইপার অ্যাক্টিভিটি, আমাদের থাইরয়েড গুলা হরমোন গুলা কোত্থেকে আসে? ফলিকুলার সেল থেকে। যখন আমি থাইরয়েডটাকে অপারেশন করব, তখন থাইরয়েড যে ফলিকুলার সেল গুলো আছে সেগুলার হাইপার অ্যাক্টিভিটি হাইপার অ্যাক্টিভ হয়ে যায়। তখন হাইপার অ্যাক্টিভ ফলিকুলার সেল থেকে বেশি বেশি পরিমাণ তোমার থাইরয়েড হরমোন T3 T4 রিলিজ হওয়া শুরু হয়, এবং সেখানে থাইরয়েড ক্রাইসিস বা থাইরয়েড স্ট্রম শুরু হয়। বুঝতে পারছো? মেইনলি হলো হাইপার অ্যাক্টিভিটি অফ ফলিকুলার সেল। কেউ বলতে পারবা হাইপারট্রপিক স্কার আর ভাই বুঝতে পেরেছি। হাইপারট্রপিক স্কার আর কিলয়েড হচ্ছে ভাই যে স্কার মার্ক, এটার বাইরে চলে যাবে। হাইপার এটা হচ্ছে কিলয়েড। হ্যাঁ, আর হাইপারট্রপিক স্কার এটা এই মুহূর্তে মনে পড়ছে না। ওই যে ওইটাই তুমি তো বলে ফেলছো, যদি স্কার মার্জিনের ভিতরে যদি থাকে সেটাকে বলা হচ্ছে হাইপারট্রপিক স্কার, আর কিলয়েড হলো যে স্কার মার্কের বাইরে যদি চলে যায় সেটাকে বলা হচ্ছে কিলয়েড। এটাও একটা প্রশ্ন, হাইপারট্রপিক স্কার কাকে বলে, কিলয়েড কাকে বলা হয়। পেশেন্টকে আমি পোস্ট অপারেটিভ, আমি একটা পেশেন্টকে কি সুন্দর থাইরয়েড সার্জারি করে দিলাম, আমার সবকিছু ঠিক আছে। পোস্ট অপারেটিভ কেয়ার আমি কি করবো? প্রথমে হলো ওন কেয়ার নিতে হবে, ঠিক আছে? তারপরে আমাকে পেশেন্টকে, একটা পেশেন্ট যখন তুমি থাইরয়েড সার্জারি করবা পরের দিন তুমি কি কি ফলো আপ দিবা, কেউ বলতে পারবা? এটা তোমাদের লেভেলের প্রশ্ন না, কিন্তু আমি একটু বলে দিচ্ছি। একটা পেশেন্টকে যখন তুমি থাইরয়েড সার্জারি করলা পরের দিন কি কি একটা পেশেন্টকে ফলো আপ দিতে হবে না? আমাকে ফলো আপ দিতে হবে। তাহলে আমাকে কি কি ফলো আপ দিতে হবে একটু চিন্তা করো। আমরা বললাম যে এর কমপ্লিকেশন কি? প্রথম হলো হিমোরেজ। তাহলে হিমোরেজটা আমি কিভাবে যাচাই করব? পেশেন্টকে যে আমি অপারেশন করলাম সেখানে আমি একটা কি দিব, একটা ড্রেইন দিয়ে আসবো। ড্রেইন দিলে আমি এটা যাচাই করতে পারবো তার 24 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে কি পরিমাণ কি হলো, ড্রেইন আসলো বা কালেকশন আসলো, সেটা থেকে আমি তার হিমোরেজ বুঝতে পারবো। ঠিক আছে? দুই নাম্বার পেশেন্টকে আমি জিজ্ঞেস করব যে আপনার নাম কি বা আপনার বাড়ি কোথায়, জিজ্ঞেস করব। কেন জিজ্ঞেস করব বলো তো? পেশেন্ট কনসিয়াস আছে কিনা দেখতে। ঠিক আছে, কনসাস তো আছে। কথা কথা বলতে পারছে কিনা, ওনার রেলিজিয়ান নার্ভটা ড্যামেজ হয়েছে কিনা এটা দেখতে। ভেরি গুড, হ্যাঁ। রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনটেক্ট আছে কিনা, আমি তার গলার ভয়েসটা শুনবো। ভয়েস যদি ঠিক থাকে তাহলে আমি বুঝতে পারবো তার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনটেক্ট আছে। এবং সর্বশেষ তাকে আমি একটা কথা বলবো, কি জিজ্ঞেস করবো বলো? আমি যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা ফেলে দিলাম সেখানে কি হলো? ক্যালসিয়াম, আমাদের ক্যালসিয়াম হোমিওস্ট্যাসিস মেইনটেইন করে কে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। যদি ক্যালসিয়ামে যখন হাইপোক্যালসিমিয়া হয় তখন একটা কন্ডিশন হয়, তাকে কি বলা হয়? হাইপার ক্যালসিমিয়া।
হাইপোক্যালসিমিয়া, যখন ক্যালসিয়ামের পরিমাণ কমে সরি, যায় হাইপোক্যালসিমিয়া। কি হয়? হাইপোক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়াতে কি হয়? একটা ফিচার। টিটানি, হ্যাঁ, টিটানি হয় টিটানি। স্যার। টিটানি হয়। আমি পেশেন্টকে জিজ্ঞেস করব যে আপনার শরীরে খিঁচুনি হয়েছিল কিনা। এই 3টা প্রশ্ন আমি করব। ঠিক আছে? 1 নাম্বার হলো আমি কালেকশন দেখবো হিমোরেজ দেখার জন্য, বোঝার জন্য। 2 নাম্বার হলো তাকে কথা বলতে বলবো, তার নাম জিজ্ঞেস করব ঠিক বোঝার জন্য, ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনটেক আছে কিনা সেটা বোঝার জন্য, এবং পেশেন্টকে জিজ্ঞেস করবো যে আপনার খিঁচুনি হয়েছে কিনা। তাহলে সেটা দিয়ে আমি বুঝতে পারবো তার ক্যালসিয়াম লেভেল ফল করছে কিনা। বুঝছো? তো টোটাল থাইরয়েডেক্টমি যদি আমি করে দেই, সাথে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ফেলে দেই, আমাকে পেশেন্টকে কি করতে হবে? ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে হবে। এবার আসো খুব খুব খুবই ইম্পর্টেন্ট, নিওপ্লাজম অফ থাইরয়েড খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে যে কোনো নিওপ্লাজম 2 ভাগে ভাগ করা যায়, বিনাইন এবং ম্যালিগন্যান্ট। তাহলে অ্যাডেনোমা আমরা জানি অ্যাডেনোমা হলো বিনাইন। ঠিক আছে? বিনাইন, বিনাইন সোয়েলিং বা বিনাইন নিওপ্লাজম হলো অ্যাডেনোমা। তাহলে বিনাইনটা কি? ফলিকুলার অ্যাডেনোমা। ম্যালিগন্যান্টকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রাইমারি এবং সেকেন্ডারি। সেকেন্ডারি মানে হলো মেটাস্টেটিক। আর প্রাইমারিকে এইখানে তোমাদের বেইলি ল্যাবের মধ্যে 2 ভাগে ভাগ করছে, ফলিকুলার সেল এবং প্যারাফলিকুলার সেল অনুযায়ী। ফলিকুলার সেল অনুযায়ী দেখো, ফলিকুলার প্যাপিলোমা, ফলিকুলার ডিফারেন্সিয়েটেড এবং পোরলি ডিফারেন্সিয়েটেড। ফলিকুলার ডিফারেন্সিয়েটেড মধ্যে আছে ফলিকুলার প্যাপিলোমা, এবং ফলিকুলার সেল পোরলি ডিফারেন্সিয়েটেড মধ্যে হলো অ্যানাপ্লাস্টিক। আর প্যারাফলিকুলার সেল থেকে যেটা আসে সেটা হলো মেডুলারি। তাহলে 2টা, একটা হলো ফলিকুলার আর একটা হলো প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেলের মধ্যে ডিফারেন্সিয়েটেড হলো ফলিকুলার প্যাপিলারি কার্সিনোমা, এবং ফলিকুলার সেল পোরলি ডিফারেন্সিয়েটেড হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আর প্যারাফলিকুলার সেল থেকে যেই টিউমার আসে সেটাকে বলা হচ্ছে মেডুলারি কার্সিনোমা। সাথে সাথে আরেকটা থাকতে পারে, সেটা হলো লিম্ফোমা। আর সেকেন্ডারি টিউমার মানে কি? প্রাইমারি সাইড থেকে আসে নাই, সেকেন্ডারি সাইড থেকে আসছে, সেটা কি? মেটাস্ট্যাটিক। খুবই ইম্পর্টেন্ট এটা। তাহলে বিনাইন কি? ফলিকুলার অ্যাডেনোমা। ম্যালিগন্যান্ট কে 2টা সেল থেকে, ফলিকুলার সেল এবং প্যারাফলিকুলার সেল। ফলিকুলার সেল থেকে একটা হলো ডিফারেন্সিয়েটেড আর একটা হলো পোরলি ডিফারেন্সিয়েটেড। ফলিকুলার ডিফারেন্সিয়েটেড হলো ফলিকুলার প্যাপিলারি কার্সিনোমা, আর একটা হলো ফলিকুলার পোরলি ডিফারেন্সিয়েটেড হলো অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। প্যারাফলিকুলার সেল থেকে কোনটা আসে? মেডুলারি কার্সিনোমা। আর সাথে সাথে লিম্ফোমা। খুব 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 ইম্পর্টেন্ট। দেখো, ফলিকুলার কার্সিনোমা প্রথমে হলো প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার, মেডুলারি এবং লিম্ফোমা। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে কোনটা? দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, প্যাপিলারি কার্সিনোমা। মোস্ট অফ দা কজ, এবং সবচেয়ে বেশি হয় হলো মহিলাদের। মহিলাদের কার্সিনোমা অফ থাইরয়েড মানেই ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি অপারেশন করলা, হিস্টোপ্যাথোলজি করলা, এই বইয়ে দেওয়া আছে 80%, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা তখন দেখবে যে যতগুলো আছে ম্যাক্সিমামই আসবে হলো প্যাপিলারি কার্সিনোমা। ঠিক আছে? তো বিনাইন টিউমার কি বললাম আমরা? বিনাইন টিউমার হলো ফলিকুলার অ্যাডেনোমা। কিভাবে তুমি ইনভেস্টিগেশন করবা, কিভাবে তুমি অ্যাপ্রোচ করবা? ওই একই কথা। বলো তো কেউ একজন, ফলিকুলার অ্যাডেনোমা, যে কোনো সিস্টিক, যে কোনো সোয়েলিং, থাইরয়েড সোয়েলিং এর ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট কি করব? বলো। প্রথমে হচ্ছে থাইরয়েড হরমোন গুলো হ্যাঁ, দেখবো, ঠিক আছে, T3 ঠিক আছে, T4 পারবা, TSH। পারবা, পারবা। এই এখানে সব দেওয়া আছে, দেখবা, পড়ে নিবা, এগুলো পড়ে নিবা। আমি আর বিস্তারিত পড়াচ্ছি না। ডায়াগনোসিস অফ থাইরয়েড নিওপ্লাজম, একদম যা বলছি, যেভাবে বলছি সেগুলো ঠিক একই একই পয়েন্ট, এগুলোই লেখা আছে, দেখবা। প্যাপিলারি কার্সিনোমাটা আমি একটু পড়াই দিচ্ছি, দেখো। প্যাপিলারি কার্সিনোমা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি থাইরয়েড কার্সিনোমা আসে, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে এখানে প্রথম কথা হলো, সরি, আমরা বলছিলাম যে থাইরয়েড সোয়েলিং, এটা কি ফিমেল না মেল প্রিডিসপোজেন্স? ফিমেল। এবং সেক্স রেশিও দেখো, প্যাপিলারি কার্সিনোমা কি? সেক্স রেশিও ইজ 3 ফিমেলস টু 1 মেল। ঠিক আছে? 4 জনের মধ্যে করলে 3জনই হলো ফিমেল, 1জন হলো মেল। The incidence of papillary thyroid cancer is increasing rapidly across the world. খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। মোস্ট কমন সিমটম কি হবে? থাইরয়েড সোয়েলিং। তাহলে প্যাপিলারি কার্সিনোমা, থাইরয়েড সোয়েলিং পাওয়া যাবে। তারপরে কি পাওয়া যাবে? এনলার্জ সার্ভাইকাল লিম্ফ নোড বেবি প্রেজেন্টেশন। সবসময় পাওয়া যাবে না প্যাপিলারি কার্সিনোমা। কখন পাওয়া যাবে? যদি মেটাস্টেসিস পাওয়া যায়। এবং যদি মেটাস্টেসিস হয়ে যায় তখন কি হবে? লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কেড়ে হবে এবং লিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ প্যারালাইসিস হবে। তখন কি হবে? পেশেন্টের ভয়েস চেঞ্জ হবে এবং কি হবে? তার রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। অ্যাসেসমেন্ট যদি করতে চাও তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে থাইরয়েড হরমোন আমি অ্যাসেসমেন্ট করব। তারপরে কি করতে হবে? নেক্সট স্টেপ হলো আল্ট্রাসোনোগ্রাফি। তারপরে আমাকে কি করতে হবে? হিস্টোপ্যাথোলজি, এফএনএসি।
তুমি বুঝতে পারলা যে এটা প্যাপিলারি কার্সিনোমা, তোমার এপিএনসিতে আসলো, তখন তুমি কি করবা? সার্জারি করবা। বুঝতে পারছো? তাহলে প্যাপিলারি কার্সিনোমা মোস্ট কমন থাইরয়েড ম্যালিগন্যান্সি, মোর কমন ইন ইয়ঙ্গার পেশেন্টদের সবচেয়ে বেশি হয়। কিন্তু সবচেয়ে ভালো কথা হলো এই থাইরয়েড কার্সিনোমা গুলা অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা ছাড়া, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা যেটা আছে, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা ছাড়া ম্যাক্সিমাম কার্সিনোমা হলো খুব ভালো কার্সিনোমা। ঠিক আছে? প্যাপিলারি কার্সিনোমাতে মর্টালিটি রেট নাই বললেই চলে, মরবিডিটি 90%। বলা হয় 5 ইয়ার সার্ভাইভাল রেট হলো মোর দেন 90%। সার্ভাইভাল রেট 60% যদি হয় তাহলে সেটা খুবই ভালো, আর এটা হলো 90%। তার মানে তুমি যদি সুন্দর মতো ক্লিয়ার করতে পারো, রেডিওআয়োডিন অ্যাবলাশন দিতে পারো ঠিক মতো, 100% এটা হলো মরবিডিটি রেট। পেশেন্ট মারা যাবে না, কখনোই মারা যাবে না। তাহলে প্যাপিলারি কার্সিনোমা কি? মোস্ট কমন থাইরয়েড ম্যালিগন্যান্সি, মোর কমন ইন দ্য ইয়ঙ্গার পেশেন্ট। বাচ্চা মেয়েদের বেশি হয়, 18 বছরের আগে বা 18 বছরের মধ্যে দেখা যায়। ইন হোম দে ডু নট এফেক্ট দ্য আদারওয়াইজ এক্সিলেন্ট সার্ভাইভাল, এদের সার্ভাইভাল হলো এক্সিলেন্ট। ফলিকুলার কার্সিনোমা, এটা হলো আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ফলিকুলার সেলের। ব্লাডবোর্ন মেটাস্টেসিস, এখানে একটা জানবা যে প্যাপিলারি কার্সিনোমা যেটা, সেটা হলো লিম্ফয়েড মেটাস্টেসিস। এই ইয়াটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা। প্যাপিলারি কার্সিনোমাটা হলো কিভাবে মেটাস্টেসিস হয়? লিম্ফ নোড দিয়ে, লিম্ফেটিক। আর ফলিকুলার কার্সিনোমা হলো ব্লাডবোর্ন মেটাস্টেসিস। আমরা আমরা জানি ভাই যে কার্সিনোমাটা লিম্ফেটিক সার্কুলেশন দিয়ে হচ্ছে স্প্রেড করে, মেটাস্টেসিস হয়। হ্যাঁ ভাই হ্যাঁ, তো এখানে ফলিকুলার কার্সিনোমাটা ভাই হচ্ছে হেমাটোজেনাস কিভাবে হচ্ছে? এইটাই তো, এই কারণেই তো বলা হয়েছে এটা ব্লাডবোর্ন মেটাস্টেসিস মোর কমন। বুঝতে পারছো? এটা হলো এক্সেপশনাল, এই কারণে এটা এখানে দেওয়া হয়েছে। আমরা জানি যে সাধারণত কার্সিনোমা গুলো কিভাবে লিম্ফেটিক চ্যানেলে যায়। আর আর সার্কোমাটা হচ্ছে সার্কোমা, সার্কোমা সার্কোমা যেগুলো, হেমাটোজেনাস। সার্কোমা যায় হলো হেমাটোজেন বা ব্লাডবোর্ন মেটাস্টেসিস হয়, কিন্তু ফলিকুলার কার্সিনোমাটা ব্লাডবোর্ন মেটাস্টেসিস হয়ে থাকে, এক্সেপশনাল। প্রগনোসিস ইন ডিফারেন্সিয়েটেড থাইরয়েড কার্সিনোমা, তাহলে ডিফারেন্সিয়েটেড ফলিকুলার কার্সিনোমা কোনটা? প্যাপিলারি কার্সিনোমা। আমরা কি বললাম এর প্রগনোসিস কি? ভেরি গুড। এই যে বলছে দ্য প্রগনোসিস ইজ ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার ইজ জেনারেলি এক্সিলেন্ট ইন টার্ম অফ সার্ভাইভাল। ওল্ডার পেশেন্ট, দোজ উইথ লার্জ টিউমার, যদি তার মেটাস্টেসিস ডিস্টেন্ট মেটাস্টেসিস না হয় অথবা তোমার স্ট্রাকচার ইনভলভমেন্ট না হয়, কি কি? তোমার মাসল, ওখানে স্টার্নোক্লেটেড ম্যাস্টয়েড মাসল আছে, ভিকাল ন্যারেঞ্জিয়াল নার্ভ আছে, এগুলো যদি তোমার মেটাস্টেসিস না হয়, এদের প্রগনোসিস হলো 100%, এক্সিলেন্ট এদের। In young patient with a low risk tumor, the risk of death of following appropriate treatment is almost zero. একটা young patient তার যদি লো রিস্ক টিউমারটা লো রিস্ক হয়, তাহলে লো রিস্ক মানে কি? তার মেটাস্টেসিস হয় নাই, কোনো স্ট্রাকচার ইনভলভমেন্ট হয় নাই, সেক্ষেত্রে এদের যেই মর্টালিটি সেটা প্রায় অলমোস্ট জিরো বলা চলে। আর যাদের হাই রিস্ক, যার মানে হলো মেটাস্টেসিস হয়েছে, ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়েছে, সেক্ষেত্রেও এটা হলো 50%-এর ক্ষেত্রে 5 ইয়ার সার্ভাইভাল রেট। তার মানে এটা কত ভালো একটা কার্সিনোমা। ইন হাই রিস্ক পেশেন্ট, যাদের হাই রিস্ক পেশেন্ট হয়, নোডাল ও ডিস্টাল মেটাস্টেসিস, টোটাল থাইরয়েডেক্টমি। এখানে আসলো যে আমার ট্রিটমেন্ট মডালিটি, যে আমি যে তার সার্জারি করব, কোন ক্ষেত্রে কোনটা করব। তাহলে যাদের নোডাল মানে হলো লিম্ফ নোড মানে লিম্ফ নোড তোমার মেটাস্টেসিস এবং ডিস্টেন্ট মেটাস্টেসিস হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কি করব? টোটাল থাইরয়েডেক্টমি করব। টোটাল থাইরয়েডেক্টমি মানে কি বলো? আমরা পড়ছি ইসমা সহ দুইটা লোক। দুইটা লোক সাথে হলো ইসমাত, টোটাল থাইরয়েডেক্টমি, কিচ্ছু রাখা যাবে না, সব ফেলে দিবে। ঠিক আছে? will be performed to eradicate the disease in thyroid and prepare the patient for radioactive iodine. কেন রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিব কেউ বলতে পারবা? আমি তো তাকে তার থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিচ্ছি, পুরো থাইরয়েড গ্ল্যান্ড ফেলে দিলাম, পরে আবার আমি তাকে রেডিওঅ্যাক্টিভ অন্য আয়োডিন। কোথাও মেটাস্টেসিস করেছে কিনা দেখার জন্য। ভেরি গুড। একটা হলো মেটাস্টেসিস আছে কিনা, সাথে সাথে তুমি যে ক্লিয়ার করলা, কিছু টিস্যু তো থেকে যেতে পারে, তাই না? অল্প কিছু তো টিস্যু থেকে যেতে পারে, তুমি তো ক্লিয়ার করলে, এমন না যে মাইক্রোস্কোপিক ক্লিয়ার করলো, তোমার খালি চোখে ক্লিয়ার করলো। বাকি যেই টিস্যুগুলো থেকে যাবে সেটাকে ডিস্ট্রয় করার জন্য আমরা রেডিওঅ্যাক্টিভ আয়োডিন দিব।
এখন দেখো যে ফর দা ওই যে আমি লোবেক্টমির কথা কেন বলছিলাম, দেখো ফর দা লো রিস্ক পেশেন্ট, মনে করো একটা লো রিস্ক পেশেন্ট, তার শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ডের একটা লোব ইনভলভ হয়েছে আর একটা লোব ভালো আছে, তখন আমরা কি করব, তাকে আমরা কি করব, লোবেক্টমি করব। ফর দা লো রিস্ক পেশেন্ট উইথ এ সিঙ্গেল ফোকাস অফ ডিজিজ লিমিটেড টু দ্য থাইরয়েড, এ থাইরয়েড লোবেক্টমি ক্যান বি অফার্ড। ঠিক আছে, যে পেশেন্টের একটা লোব ইনভলভ, তাহলে তার পুরোটা তো আমার ফেলার দরকার নেই, আমার থাইরয়েড হরমোন তো লাগবে, আমার শরীরের জন্য থাইরয়েড হরমোন লাগবে। যার পেশেন্টের একটা লোব ভালো আছে তাকে আমি পুরোটা করব না, তখন আমি কি করব, লোবেক্টমি করব। এছাড়া অ্যাডভান্টেজ আছে কি কারণে, যে আমি যখন টোটাল থাইরয়েডেক্টমি করতে যাব, আমার মোর রিস্ক অফ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ কি ইনজুরি, আমি যখন এক পাশে রেখে দিব তখন কি হবে, কন্ট্রালেটারাল যে আমার রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আছে সেভ হবে। বুঝতে পারছো? এছাড়া কি করতে হবে, যাদের মেটাস্টেসিস আছে, মেটাস্টেসিস মানে কি, যার আমার লিম্ফ নোড ইনভলভ হয়ে যায়, তখন আমাকে সাথে সাথে কি করতে হবে, নেক ডিসেকশন করতে হবে, নেক ডিসেকশন করতে হবে। ওখানে যে লিম্ফ নোড গুলো আছে সেই লিম্ফ নোড গুলোকেও আমাকে ফেলে দিতে হবে। তাহলে তিনটা কথা আমি বললাম। এক নাম্বার হলো যাদের হাই রিস্ক অর্থাৎ ডিস্টেন্স মেটাস্টেসিস আছে অথবা নোডাল মেটাস্টেসিস আছে, সেক্ষেত্রে আমি কি করব, টোটাল থাইরয়েডেক্টমি করব। দুই নাম্বার যাদের লো রিস্ক, যাদের কোনো মেটাস্টেসিস নাই এবং একটা মাত্র লোবে ইনভলভ, সেক্ষেত্রে আমি কি করব, লোবেক্টমি করব। ঠিক আছে, এবং যাদের ক্ষেত্রে আমি টোটাল থাইরয়েডেক্টমি করব তাকে আমি কি দিতে হবে, রেডিও আয়োডিন অ্যাবলাশন দিতে হবে, যেন অন্যান্য যে টিস্যুগুলো রয়ে গেছে সেই টিস্যুগুলোকে যেন এরা ধ্বংস করে ফেলতে পারে। আর যাদের একটা লোবে ইনভলভ আছে তাকে আমরা কি করব, আমরা লোবেক্টমি করব। আর যাদের একই সাথে ডিস্টাল মেটাস্টেসিস আছে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, নোডাল ইনভলভমেন্ট আছে, তাকে কি করতে হবে, আমাকে নেক ডিসেকশন করে যে নোড গুলা আমার ইনভলভ হয়েছে সেই নোড গুলাকে আমাকে ফেলে দিতে হবে। বুঝে গেছে? জি ভাই, বুঝতে পেরেছি। এবার আসো আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা, যেটা বলা হয় অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এটা মানে এটা অত বেশি ভালো জিনিস না, এটা মানে খারাপ টিউমার। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট এগ্রেসিভ ম্যালিগন্যান্সি ইন দ্য হিউম্যান। ঠিক আছে, কিন্তু মজার কথা হলো এটা হলো রেয়ার, এটা খুব কম হয়। এই অ্যানাপ্লাস্টিক টিউমার আনডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ফলিকুলার সেলের, সেটা হলো খুবই অ্যাগ্রেসিভ। মাত্র মানে হওয়ার 1 বছরের মধ্যে পেশেন্ট সার্ভাইভ করতে পারে না, 1 বছরের মধ্যে মারা যায়, কিন্তু এটা হলো রেয়ার। দ্য ডিজিজ ইজ ক্যারেক্টারাইজড বাই র্যাপিড গ্রোথ, খুবই র্যাপিড গ্রোথ হয়, ভিসারাল ইনভেশন এবং এর ইনভেসিভ ক্যারেক্টার অনেক বেশি, এন্ড ডিস্টেন্ট মেটাস্টেসিস, খুব আর্লি এরা ডিস্টেন্ট মেটাস্টেসিস এবং ইনভেশন হয়। দ্য সার্জন রোল ইজ দ্য ডিজিজ ইজ ক্রুশাল। তো এটা যেহেতু সময় দিচ্ছে না সার্জন, এটা হলো খুবই একটা ক্রুশাল, একজন সার্জনের জন্য আমি কি করব সেটা খুবই ইম্পর্টেন্ট। থাইরয়েড লিম্ফোমা ক্যান বি কারেক্টলি ডায়াগনোসড অ্যাজ অ্যানাপ্লাস্টিক ক্যান্সার, সো দ্য বায়োপসি ইজ ক্রিটিক্যাল। আমি যে বায়োপসি নিয়ে এটাকে আমি ডিটেক্ট করব সেখানেও ঝামেলা আছে। লিম্ফোমার সাথে এটা কি হয়, লিম্ফোমা এবং এই অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা, এটা দুইটা ডায়াগনোসিস করাটাও একটু ঝামেলা। দিস ক্যান বি ডান ইউজিং এ কোর অর ওপেন টেকনিক। ম্যানেজমেন্ট, এই যে আমি ম্যানেজমেন্ট করব, এটা কন্ট্রোভার্সিয়াল। অলমোস্ট অল পেশেন্ট উইল বি ডেড উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে পেশেন্ট মারা যায়, 6 মাস থেকে 1 বছরের মধ্যে পেশেন্ট মারা যাবে, তোমাকে সময় দিবে না। তখন আমি কি করতে পারি, রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি হ্যাভ নট বি শোন টু ইমপ্রুভ সার্ভাইভাল। তোমার এখানে কোনো রোল নাই, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিয়ে যে পেশেন্টকে এই একটু তার এই মৃত্যুটাকে যে তুমি ডিলে করবা তারও কোনো সুযোগ নাই, এটা তোমাকে কোনো সময়ই দিবে না। তখন আমাকে কি করতে হবে, দেখো such patients seem to have slightly better outcome if treated with aggressive surgery। যেহেতু এটা ইনভেশন এবং মেটাস্টেসিস রেট অনেক বেশি, এটা আমাকে কি করতে হবে, অ্যাগ্রেসিভ সার্জারি করতে হবে। আমাকে তো টিউমার ফালাতে হবে, সাথে সাথে যেসব স্ট্রাকচার আছে এবং লিম্ফ নোড আছে সাথে সাথে এগুলোকে ফেলে দিতে হবে আফটার ডায়াগনোসিস এন্ড পোস্ট অপারেটিভ অ্যাডজুভেন্ট থেরাপি। যদিও রেডিওথেরাপি এবং কেমোথেরাপি এর কোনো রোল নাই, আমাকে চেষ্টা করতে হবে একটা অ্যাগ্রেসিভ সার্জারি পরে রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দিতে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট তোমাকে কোনোভাবেই কোনো টাইম দিবে না, তোমার ডায়াগনোসিসের 6 মাসের মধ্যেই পেশেন্ট মারা যাবে। আমরা এগুলো বললাম ফলিকুলার সেলের কার্সিনোমা। প্যারাফলিকুলার সেল থেকে যেই কার্সিনোমা হয় তাকে বলা হচ্ছে medullary carcinoma. These are tumors of parafollicular cell derived from the neural crest peripheral rather than the cell of thyroid follicles as are other primary thyroid carcinoma. এছাড়া মেন ওয়ান আমি পড়াইছিলাম তোমাদেরকে,
কি মেডুলারি কার্সিনোমা কোথায় কোথায় পাওয়া যায় বলো তো? মেন 1, মেন 2 মনে আছে? মেন 2, মেন 2A এবং MEN 2B কি কি কার্সিনোমা আছে বলো তো? মেন 2A, বলো কার্সিনোমা যখন পড়েছিলাম তোমাদের পড়েছিলাম মেন 2A এবং মেন 2B তে কি কি আছে? ওই বলে না কেন কথা? পড়ো নাই? মেন 2A তে এক নাম্বার হলো মাথায় পিটুইটারি কার্সিনোমা, পিটুইটারি টিউমার। 2 নাম্বার হলো প্যানক্রিয়াটিক আইলেট সেল টিউমার, আর একটা হলো মেডুলারি কার্সিনোমা 2A তে। মনে নাই এগুলা? মেন 2B তে কি থাকে? মেডুলারি কার্সিনোমা, নিউরোফাইব্রোমা, ফিওক্রোমোসাইটোমা। মনে নাই? আসবে তো, এগুলা ধরবে মেন 2A এবং মেন 2B। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা পড়ে ফেললাম আমরা। লিম্ফোমা তোমাদের জন্য লাগবে না। এবার হলো আমাদের ইনফ্লামেটরি কন্ডিশন, থাইরয়েড সোয়েলিং, ইনফ্লামেটরি। কি কি পড়ছিলাম? একটা হলো গ্র্যানুলোমাটাস থাইরয়েডাইটিস, যেটাকে বলে সাবএকিউট থাইরয়েডাইটিস, যা বা জি কোয়ারভিয়ান থাইরয়েডাইটিস। এটা অনেক সময় শর্ট নোটে আসে। এটা হলো একটা ইনফ্লামেটরি কন্ডিশন। কি বলছে? দিস মে ফলো এ ভাইরাল ইনফেকশন। ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে ইন এ টিপিক্যাল সাবএকিউট প্রেজেন্টেশন। কি কি থাকবে? পেইন থাকবে, ফিভার থাকবে, ম্যালাইজ থাকবে, and a firm irregular enlargement of both or one thyroid lobe. এটা হলো মেইনলি ভাইরাল ইনফেকশন। দেয়ার আর রেজড ইনফ্লামেটরি মার্কারস। কি করবা? সিবিসি করলে লিম্ফোসাইট কাউন্ট বেশি পেতে পারো। অ্যাবসেন্ট থাইরয়েড অ্যান্টিবডি, যেহেতু এটা অ্যান্টিবডি অটো অ্যান্টিবডি ফর্মেশন হয় না, তাহলে এখানে আমরা কোনো অ্যান্টিবডি পাবো না। সিরাম টি4টা যখন করবো তখন আমরা কি পাবো? হাই অথবা হাই নর্মাল পাবো। অ্যান্ড দ্য আয়োডিন 123 আপটেক অফ দ্য গ্ল্যান্ড ইজ লো। এইটা কি করব ট্রিটমেন্ট? এটা হলো ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেটরি পোস্ট ভাইরাল ইনফেকশন। এটা সেলফ লিমিটিং। এমনি ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয়? এমনিতেই ভালো হয়ে যায়। তবে মাঝে মাঝে আমাদেরকে অ্যান্টিভাইরাল অথবা কি দিতে হয়, যেহেতু ইনফ্লামেটরি কন্ডিশন, ইনফ্লামেশনটাকে কমানোর জন্য আমাকে কি দিবা বলতো? ইনফ্লামেশন কমানোর জন্য কোন ড্রাগ দেওয়া হয়? স্টেরয়েড দেওয়া হয়। এখানে আমরা ব্যবহার করি হলো প্রেডনিসোলন। দেখো এখানে বলা হচ্ছে প্রেডনিসোলন ব্যবহার করব কতটুকু? 10 to 20 মিলিগ্রাম ডেইলি ফর 7 ডেজ। সোজা জিনিস। তাহলে এটা হলো ইনফ্লামেটরি কন্ডিশন, পোস্ট ভাইরাল কন্ডিশন। এখানে কি হবে? ফিভার পাওয়া যাবে, ম্যালাইজ পাওয়া যাবে এবং ইরেগুলার এনলার্জমেন্ট হতে পারে। এখানে টি4টা নর্মাল অথবা স্লাইটলি রেজড থাকতে পারে। এটা হলো যে এমনিতেই ভালো হয়ে যায়। তবে ইনফ্লামেশনটাকে কমানোর জন্য আমরা কি দিয়ে থাকি? স্টেরয়েড দিয়ে থাকি, প্রেডনিসোলন। কি ডোজে? 10 to 20 মিলিগ্রাম ফর 7 ডেজ। রিডাল থাইরয়েডাইটিস তোমাদের জন্য অত বেশি ইম্পর্টেন্ট না, একটু পরে নেবা। তো থাইরয়েড আমাদের শেষ। সোজা না কঠিন বলো তো? ভাই ভাই T3 T4 TSH এর মধ্যে যদি ভাই একটা টেস্ট বলি তাহলে কোনটা দিব? টি3 তুমি বলো, তুমি নিজে বলো আমাদের অ্যাক্টিভ ফর্ম কোনটা? থাইরয়েডের অ্যাক্টিভ ফর্ম কোনটা? হ্যাঁ বলো তো, থাইরয়েডের অ্যাক্টিভ ফর্ম, থাইরয়েড হরমোন অ্যাক্টিভ ফর্ম কোনটা? সাধারণত একটা করা হয় না, বুঝছো? হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম বোঝার জন্য আমাকে মেইনলি টিএসএইচ, টি3, টি4 আমাকে তিনটাই করতে হয়। কিন্তু একটা যদি আমি করি তাহলে আমরা অ্যাক্টিভ ফর্ম টি3টা করব। যদি একটা করি অ্যাক্টিভ ফর্ম টি3 করব। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পেরেছি। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড থেকে তোমাদের প্রশ্ন কখনোই আসে নাই, আশা করি আসবে না। শুধুমাত্র এখানে ইয়াটা একটু পড়বা, আমরা যে পড়ছিলাম এর কি টি3 এর এমব্রায়োলজিটা আমরা বলছিলাম 3rd and 4th ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে আসে। বলো তো কয়টা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড? 4টা। সুপিরিয়র এন্ড ইনফিরিয়র। সুপিরিয়র 2টা এবং ইনফিরিয়র 2টা। এটা একটু আমাদেরকে জানতে হবে যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস 4 develop from the 3rd and 4th pharyngeal pouches between the 5th and 12th week. ব্লাড সাপ্লাই লাগবে না। 3rd and 4th থেকে এরা 3rd and 4th pharyngeal pouch থেকে এরা ডেভেলপমেন্ট হয়। তার মধ্যে সুপিরিয়র গুলা কোত্থেকে হয় বলো তো? পারো? জানো? ফার্স্ট ইয়ারে পড়েছিলাম।
সুপিরিয়র গুলো ফোর্থ থেকে এবং ইনফিরিয়র গুলো হয় হলো থার্ড থেকে। এতটুকু জানলেই চলবে। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কোনো ইয়া হয় না, নিউপ্লাজম খুবই রেয়ার, তাহলে নিউপ্লাজম আমাদের পড়া লাগবে না। শুধু একটু জানতে হবে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমাদের ইম্পর্টেন্ট কেন। এটা হলো কি করে, ক্যালসিয়াম রেগুলেট করে, ক্যালসিয়াম রেগুলেট করে ক্যালসিয়ামের হোমোস্টেসিসটা মেইনটেইন করে। এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্যারাথাইরয়েডটা আমি পড়াচ্ছি না, শুধু এটা একটু পড়ে নেবা, কজ অফ হাইপার ক্যালসেমিয়া। কজ অফ হাইপার ক্যালসেমিয়াটা একটু পড়ে নিবা জানার জন্য। এটা লাগে না, তেমন লাগে না। প্যারাথাইরয়েড থেকে তোমাদের তেমন কিছু লাগবে না। যেগুলো দাগাই দিছে এগুলো একটু দেখে নিবা একবার। থাইরয়েড গ্ল্যান্ডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এগুলো লাগবে না, এগুলো অ্যাডভান্স পড়াশোনা তোমাদের জন্য লাগবে না। তোমাদের ফাইনাল প্রপে কখন প্যারাথাইরয়েড থেকে প্রশ্ন আসবে। অ্যাড্রেনালটা লাগবে, আমি একটু অ্যাড্রেনালটা পড়াই দিব। অনেক সময় দেখা গিয়েছে রেডিও কেমোথেরাপি দেওয়ার পরে পেশেন্টের হাত পা কালো হয়ে গিয়েছে আঙ্গুলগুলা। এটা কিসের জন্য হয়? ওদের তো এইগুলা যে কেমোথেরাপি এবং রেডিওথেরাপি, এগুলা হলো যে অ্যাডজুভেন্ট থেরাপি, ঠিক আছে। এগুলা দিলে পেশেন্টের তোমার কি বলবো, আমাদের যে নর্মাল ফিজিওলজিক্যাল সিস্টেম আছে বডি হোমোস্টেসিস, সেটা মেনটেন করতে পারে না। তারপর হলো যে একটা এই অ্যাডজুভেন্ট থেরাপি আমরা কাকে দেই, একটা ম্যালিগন্যান্ট পেশেন্টকে দিয়ে থাকি। ম্যালিগন্যান্ট পেশেন্ট গুলার কি হয়, ম্যালিগন্যান্ট পেশেন্ট গুলার ওদের তো র্যাপিড গ্রোথ হয়, সেলুলার না, গ্রোথ এন্ড এরা প্রলিফারেশন। হয় ইমিউনোসাপ্রেসিভ, এরা ইমিউনোসাপ্রেসিভ হয়ে যায়। ইমিউনোসাপ্রেশন হওয়ার কারণে এদের কোনো কিছুই, বডির কোনো কিছুই মেকানিজমের ঠিক মতো কাজ করতে পারে না। তো তাদের সবকিছুই দেখবা যে ডিস্ট্রাকশন, কোনো কিছুই নর্মাল ওয়েতে চলতে পারে না। আর ওই হাত পা কালো হয়ে যায় কেন, এটার মেকানিজমটা আমার জানা নাই। অ্যাডজুভেন্ট থেরাপি হাত পা কালো হয় সেটা তো আমি কখনো দেখি নাই বা শুনিনি। চুল পড়ে যায়, ক্যাকেকশিক হয়ে যায়, রুচি নষ্ট হয়, হাত পা কালো হয় তো আমি দেখি নাই কখনো। তুমি দেখছো কখনো? জি ভাই, আমাদের রিসেন্টলি ওয়ার্ডে একটা পেশেন্ট এসেছে, তার হচ্ছে কোলন ক্যান্সার, তো তার হাত পা মানে কালো হয়ে গেছে, এর জন্য ওয়ার্ডে অ্যাডমিট আছে। কোলন ক্যান্সার, হ্যাঁ এখন বলো কোলন ক্যান্সারের ফিচার কি হবে? ভাই হচ্ছে ব্লিডিং, ওয়েট লস, হ্যাঁ, ডায়রিয়া। হ্যাঁ, অল্টার্ড বাওয়েল হ্যাবিট, তাই না? জি ভাই। ব্লিডিং সবসময় হবে না, কিন্তু পেশেন্ট তোমার এনিমিয়া নিয়ে এনিমিয়া হবে, ওয়েট লস হবে এবং অল্টার্ড বাওয়েল হ্যাবিট হবে। আসো আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড নিয়ে একটু পড়াশোনা করি। অ্যাড্রেনাল গ্ল্যান্ডটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ মেডিসিনেও এটা তোমাদেরকে পড়াবে। একটা ইম্পর্টেন্ট ডিজিজ হয় এখানে, কুশিং সিনড্রোম, এটা আমরা একটু পড়বো। অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যানাটমিটা একটু দেখি। অ্যাপ্রক্সিমেটলি 4 গ্রাম, দুইটা আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড দুইটা থাকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা নাম কি? অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা নাম কি? এই যে অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তার আরেকটা নাম কি বলো না, জানো তো? রেনালের উপরে আছে, এই কারণে এটাকে সুপ্রাঅ্যাড্রেনাল গ্ল্যান্ড। সুপ্রারেনাল গ্ল্যান্ড। হ্যাঁ, সুপ্রারেনাল গ্ল্যান্ড 4 গ্রাম অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকটা। এটা হলো যে আমরা জানি এদের আউটার কর্টেক্স, এদের কম্পোনেন্টকে দুই ভাগে ভাগ করা যায়, আউটার কর্টেক্স এবং ইনার মেডুলা। আউটার কর্টেক্স এর কয়টা লেয়ার? 3টা। কি কি বলো তো? জিএফআর, হ্যাঁ, জোনা, কি কি? ফ্যাসিকুলেটা, প্রথমে জোনা, জোনা গ্লোমেরুলাসা, ফ্যাসিকুলেটা, মেডুলাসে। রেটিকুলারিস। এখন বলো কোত্থেকে কি আসে? ভাই লাস্টে যেটা হচ্ছে রেটিকুলারিস, এখান থেকে হচ্ছে টেস্টোস্টেরন মানে সেক্স হরমোন গুলা হরমোন তৈরি আসে হয়। গ্লোমেরুলাস। হ্যাঁ, ভেরি গুড। গ্লোমেরুলাস গ্লোমেরুলাস, থেকে হচ্ছে কর্টিসল, কর্টিকোস্টেরন এগুলো তৈরি হয়, আর হচ্ছে অ্যালডোস্টেরন, অ্যালডোস্টেরন। রেটিকুলারিস থেকে আসে কর্টিসল। উল্টা বলছো, কর্টিসল। রেটিকুলারিস থেকে আসে কর্টিসল, গ্লোমেরুলাস থেকে হলো অ্যালডোস্টেরন, ঠিক আছে। আর মেডুলা থেকে কি আসে? অ্যাড্রেনাল মেডুলা থেকে ক্যাটেকোলামিন গুলো। ক্যাটিকুলাম। হ্যাঁ, অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, এরা এরা আসে। খুবই ইম্পর্টেন্ট জিওটাস ক্যাপসুল, এটা তোমাদের এমসিকিউ তে আসবে। এফসিপিএস এ অনেকবার আসা প্রশ্ন যে
অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যেই কভার সেটাকে কি বলা হয়? জিরোটাস ক্যাপসুল। এটা একটু জানা লাগবে, এই জিনিসটা তোমাদের আসে না কিন্তু এই পরীক্ষায় অনেকবার আসে, এইচএসএস পরীক্ষায় আসে। সিঙ্গেল লার্জ অ্যাড্রেনাল ভেইন ড্রেন অন দ্য রাইট সাইড ইনটু ভেনা ক্যাভা। রাইট সাইডে ভেনা ক্যাভাতে সরাসরি ভেনা ক্যাভাতে ড্রেন করে, রাইট সাইডে সরাসরি ভেনা ক্যাভাতে ড্রেন করে, আর লেফট সাইডে রেনাল ভেইনের মাধ্যমে তারপরে ভেনা ক্যাভাতে ড্রেন করে। এমব্রায়োলজি আমরা পড়ে ফেললাম। থাকে কর্টেক্স এবং মেডুলা। কর্টেক্সের 3টা লেয়ার, মেডুলা, কর্টেক্স থেকে কি আসে, মেডুলা থেকে কি আসে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। ইনসিডেন্টালোমা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এফসিপিএস এ আসে, তোমাদের জন্য লাগবে। তোমাদের জন্য একটা জিনিস লাগবে, সেটা হলো কুশিং সিনড্রোম। কুশিং সিনড্রোম খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রথমেই লাগবে যেটা কুশিং সিনড্রোম, হাইপার সিক্রেশন অফ কর্টিসলের জন্য, হাইপার সিক্রেশন অফ কর্টিসল রিলিজের জন্য যে সিনড্রোম হয় তাকে বলা হয় কুশিং সিনড্রোম। এদের কজটা লাগবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট, এদের ক্লাসিফিকেশনটা লাগে, এটা পরীক্ষায় আসে। এই কুশিং সিনড্রোমের কজ হলো এসিটিএইচ ডিপেন্ডেন্ট, আর একটা হলো এসিটিএইচ ইনডিপেন্ডেন্ট। এসিটিএইচ ডিপেন্ডেন্ট 85%, এখানে সুন্দর করে ছক করে দেওয়া নাই, আমি একটু বলে দিচ্ছি। এদের কজ হলো এসিটিএইচ ডিপেন্ডেন্ট এবং অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টের 85% করে হলো এসিটিএইচ ডিপেন্ডেন্ট। কি কারণে হয়? ম্যাক্সিমাম ক্ষেত্রে বলো তো, পিটুইটারি অ্যাডেনোমার জন্য। পিটুইটারি অ্যাডেনোমা ম্যাক্সিমাম ক্ষেত্রে পিটুইটারি অ্যাডেনোমার জন্য। আর এসিটিএইচ আসে কোত্থেকে? অ্যাড্রেনোকর্টিকোট্রফিক হরমোন কোত্থেকে আসে? অ্যান্টেরিয়র পিটুইটারি। হ্যাঁ, অ্যান্টেরিয়র পিটুইটারি। তাহলে পিটুইটারিতে যদি কোনো টিউমার, বিনাইন টিউমার থাকে, অ্যাডেনোমা থাকে, তাহলে হাইপার সিক্রেশন হয় এসিটিএইচ এর, তখন কর্টিসল রিলিজ বেড়ে যায়। কর্টিসল রিলিজ বেড়ে গেলেই সেটাকে বলা হচ্ছে কুশিং সিনড্রোম। আর এসিটিএইচ ই ডিপেন্ডেন্ট কি কি কারণে হয় দেখো, এখানে সুন্দর করে দেওয়া আছে। স্মল সেল কার্সিনোমা অফ লাং এবং ফোরগার্ড কার্সিনয়েড, এদের কারণে এসিটিএইচ এর পরিমাণ বেড়ে যায় এবং কি হয়? কুশিং সিনড্রোম হয়, কর্টিসলের পরিমাণ বেড়ে যায়। তাহলে কুশিং সিনড্রোমের কজ আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো এসিটিএইচ ডিপেন্ডেন্ট আর একটা হলো এসিটিএইচ ইনডিপেন্ডেন্ট। এসিটিএইচ ডিপেন্ডেন্ট হলো মোস্ট অফ দা কজ, 85% এর জন্য, মেইনলি হয় হলো পিটুইটারি অ্যাডিনোমার জন্য। এসিটিএইচ ইনডিপেন্ডেন্ট কি কারণে হয়? স্মল সেল কার্সিনোমা অফ লাং, স্মল সেল কার্সিনোমা অফ লাং, এবং ফোরগার্ড কার্সিনয়েডের জন্য। পরীক্ষায় যেটা ধরে তোমাদেরকে, যেটা ধরে সেটা হলো কুশিং সিনড্রোমের ফিচার। তোমরা 5th ইয়ার, তোমাদের জন্য খুব বেশি কিছু ধরে না। এই যে ক্লিনিক্যাল ফিচার কুশিং সিনড্রোমের, এটা হলো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রত্যেকটা স্টুডেন্টকে এবার ধরা হয়েছে কুশিং সিনড্রোমের ফিচার। কুশিং সিনড্রোমের ফিচার কি হয়? প্রথমে মুন ফেজ হয়, চাঁদ মুখ হয়ে যায়, ঠিক আছে, কুশিং সিনড্রোমে। এছাড়া আইট্রোজেনিক, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, হাইড্রোজেনিক কুশিং সিনড্রোম হয়। হাইড্রোজেনিক কুশিং সিনড্রোম কি জিনিস? ড্রাগের জন্য যদি হয়, যদি স্টেরয়েডে বেশি পরিমাণ, গ্রামের মহিলারা দেখবা ব্যথার জন্য, গ্রামের মহিলা বললে ভুল হবে, শহরেও যারা ফার্মেসি থেকে মহিলাদের অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস থাকে, এই ব্যথার জন্য তারা কি করে? ব্যথার জন্য যথেচ্ছা পরিমাণ এরা এনএসিড খাই। খায়। এনএসাইড তো ভালো জিনিস, এনএসাইডের জন্য না, এরা কি করে? স্টেরয়েড, স্টেরয়েড ইনফ্ল্যামেটরি খায়, অ্যান্টি ইনফ্ল্যামেটরি স্টেরয়েড খায়। অতিরিক্ত পরিমাণ স্টেরয়েড খাওয়ার জন্য এদের কি হয়? কুশিং সিনড্রোম ডেভেলপ করে। এটাকে বলা হয় আইট্রোজেনিক কুশিং সিনড্রোম, ঠিক আছে। চাঁদের মতো মুখ, যখন তোমরা হাসপাতালে যাবা তখন দেখবা, ইন্টার্ন যখন করবা তখন মেডিসিন ওয়ার্ডে দেখবা যে একদম চাঁদ মুখ নিয়ে চলে আসছে শরীর, এবং সেন্ট্রাল ওবেসিটি নিয়ে চলে আসছে, হাইড্রোজেনিক। তাহলে কি হয় দেখো, ক্লিনিক্যাল ফিচার 1 নম্বর হলো ওয়েট গেইন পাওয়া যাবে, ডায়াবেটিস হবে, হার্টসোটিজম পাওয়া যাবে, হাইপার টেনশন, স্কিন চেঞ্জ পাওয়া যায়, কিছু কিছু মাসল উইকনেস হয়, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হয়, অস্টিওপোরোসিস, হাইপোক্যালেমিয়া। ডায়াগনোসিস কি করব? ডায়াগনোসিসের জন্য মনিটরিং অ্যান্ড মিডনাইট প্লাজমা কর্টিসল লেভেল আর ইলিভেটেড। তাহলে আমরা কর্টিসল লেভেলটা দেখতে পারি, কর্টিসল লেভেলটা ইলিভেটেড হবে। ডেক্সামিথাসন ফেলস টু সাপ্রেস 24 আওয়ার ইউরিনারি কর্টিসল এক্সক্রিশন। ডেক্সামিথাসন দেওয়া হয়, ডেক্সামিথাসন দিলে আমাদের কি কর্টিসল রিলিজ কমে যেতে পারে, কিন্তু কি করে? এই ডেক্সামিথাসনটা এই কর্টিসলকে যখন সাপ্রেস করতে পারবে না, তখন আমরা বলবো এর
কুশিং সিনড্রোম আছে। আমরা এসিটিএইচ এর পরিমাণ, এসিটিএইচ যারা এসিটিএইচ ডিপেন্ডেন্ট আছে সেক্ষেত্রে আমরা সিরাম এসিটিএইচ টাকে আমরা কি করব, কাউন্ট করব। দেখবো যে যাদের এসিটিএইচ ডিপেন্ডেন্ট কুশিং সিনড্রোম আছে তাদের এসিটিএইচ লেভেলটা বেড়ে যাবে। এদের ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্ট আছে। যাদের পিটুইটারি অ্যাডেনোমা আছে, তো পিটুইটারি অ্যাডেনোমার জন্য তো আমার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে কোনো কিছু হবে না, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে ট্রান্সপিটুইটারি, আমাকে কি করতে হবে, পিটুইটারি অ্যাডেনোমা যেটা সেটাকে সার্জারি করতে হবে। কিন্তু দেখো কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে যেগুলা ব্যবহার করা হয়। মেডিকেল থেরাপি উইথ ইফ মেথাইরোপেন এন্ড কিটোকেনাজল রিডিউস দ্য স্টেরয়েড সিনথেসিস। এরা আমাদের স্টেরয়েড যেটা আছে কর্টিসল সেটার লেভেলটাকে কমাইতে সাহায্য করে কি কি, কিটোকোনাজল এবং মিটাইরোপোম। কিন্তু এটা বেশি একটা ব্যবহার করা হয় না। ACTH producing pituitary tumors are treated by transsphenoidal resection and radiotherapy. মূল ট্রিটমেন্ট কোনটা, পিটুইটারি অ্যাডেনোমা। যেহেতু 85% ক্ষেত্রেই আমার এই কুশিং সিনড্রোমের কজ হলো পিটুইটারি অ্যাডেনোমা, সেক্ষেত্রে আমাকে যে অ্যাডেনোমাটা আছে সেটা ট্রান্সফেনোইডাল অ্যাপ্রোচে দিয়ে আমাকে কি করতে হবে, রিসেকশন করতে হবে। ঠিক আছে। আর এসিটিএইচ ইন্ডিপেন্ডেন্ট আমরা কি কি বললাম, স্মল সেল কার্সিনোমা অফ লাং, তারপর হলো গাট কার্সিনয়েড, সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু কজ আমাকে ট্রিটমেন্ট করতে হবে। বোঝা যাচ্ছে? বুঝতেছো তো নাকি? বেশি কঠিন করে পড়াচ্ছি না, সহজ করে বলতেছি। বুঝতে পারতেছো? কয়জন আছো রে? জি ভাই, বুঝতে পারছি। অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা এটা খুবই রেয়ার, খুব বেশি হয় না। অ্যাড্রেনোকর্টিক্যাল কার্সিনোমা ইজ রেয়ার ম্যালিগন্যান্সি উইথ ইনসিডেন্স প্রতি 1 লাখের মধ্যে একজনের হয়। যেহেতু রেয়ার কেস, সেহেতু তোমাদের পড়া লাগবে না, এটা ইম্পর্টেন্ট জিনিস না। ফিওক্রোমোসাইটোমা আরেকটা জিনিস, লাস্ট আমরা একটা জিনিস করবো, সেটা হলো ফিওক্রোমোসাইটোমা। দেখো ফিওক্রোমোসাইটোমা কি, দিস আর দ্য টিউমার্স অফ অ্যাড্রেনাল মেডুলা এন্ড সিম্প্যাথেটিক গ্যাংলিয়া। যেহেতু আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়তেছি, তাহলে এর হলো অ্যাড্রেনাল মেডুলার টিউমার, এছাড়া সিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে হয়, ডিরাইভ ফ্রম দ্য ক্রোমাফিন সেলস। আর কোথায় কোথায় পাওয়া যায় তোমরা তো পড়ো নাই, আমি জিজ্ঞেস করলাম পারলা না। মেন 2 তে পাওয়া যায়। কোন মেন 2 তে, কোনটা 2A এবং 2B দুইটা আছে, মেন 2B তে পাওয়া যায়। এছাড়া কোথায় কোথায়, ফ্যামিলিয়ালি প্রোগ্যাংলিওমাতে পাওয়া যায়, ভন উইপেন সিনড্রোমে পাওয়া যায়, নিউরো ফাইব্রোমেটোসিস টাইপ 1 এ ফিওক্রোমোসাইটোমা পাওয়া যায়। প্যাথোলজিটা একটু পড়ি। আমরা বললাম অ্যাড্রেনাল মেডুলার টিউমার, এটা ফিওক্রোমোসাইটোমা আর গ্রেইশ পিঙ্ক অন দ্য কাট সারফেস এন্ড ইউজুয়ালি হাইলি ভাস্কুলারাইজড। Areas of hemorrhage or necrosis are often observed. Diagnosis কিভাবে করব আমরা? First step of diagnosis of pheochromocytoma is the confirmation of excessive catecholamine level in the patient. তাহলে এখানে যেহেতু একটা টিউমার অ্যাড্রেনাল মেডুলার একটা টিউমার হলো, সেটা কি করবে, ক্যাটেকোলামাইন বেশি পরিমাণ, অ্যাড্রেনাল নন অ্যাড্রেনাল পরিমাণ বাড়ায় দেবে, তাহলে ক্যাটেকোলামাইন লেভেলটাকে আমরা বেশি পাবো। ঠিক আছে। এটাকে আমাকে 12 থেকে 24 ঘন্টার ইউরিন কালেকশন করে দেখতে হবে। যদি 20 থেকে 40 টাইম বেশি পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এখানে কিছু গড়বড় আছে। আমাকে এই বায়োকেমিক্যাল যে টেস্টটা আছে, অর্থাৎ ক্যাটেকোলামাইন যে আমাকে আমি মেজারমেন্ট করব, সেটা অ্যাটলিস্ট টুয়াইস করতে হবে। কোনো কারণে ফিজিওলজিক্যাল কজেও বাড়তে পারে, কিন্তু আমাকে 2 বার যদি করি তাহলে আমি কি কনফার্ম হতে পারবো। এছাড়া অ্যাড্রেনাল গ্ল্যান্ডের যদি এমআরআই বা সিটি স্ক্যান করি, সেক্ষেত্রেও আমরা সেই টিউমারটা দেখতে পাবো। ক্লিনিক্যাল সাইনটা একটু লাগবে। ফিওক্রোমোসাইটোমাতে আমরা কি কি পাই, এগুলো মেইনলি তোমরা মেডিসিনে ভালো করে পড়বা, কিন্তু এখানে যেহেতু আছে একটু পড়ে নিবা। ফিওক্রোমোসাইটোমাতে কি হয়, মেইনলি হাইপারটেনশন পাওয়া যায়, যেহেতু স্টেরয়েড হরমোনের পরিমাণ বেড়ে যায়, এই কারণে অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন পরিমাণ বেড়ে যায়, সেহেতু তোমার হাইপারটেনশন, পেশেন্টের হাইপারটেনশন পাওয়া যাবে। হেডেক, সোয়েটিং, পালপিটেশন, প্যালোর, ওয়েট লস, হাইপারগ্লাইসেমিয়া, নওশিয়া, ফিজিওলজিক্যাল এফেক্ট একটু পড়ে নিবা। সুইস চেস কনফিগারেশন পাওয়া যায় টিউমারের মধ্যে, এটা হলো একটা কনফার্মেটরি ডায়াগনোসিস কনফার্ম করার জন্য টিউমারে একটা কনফিগারেশন পাওয়া যায়, সেটাকে সুইস চিজ কনফিগারেশন বলা হয়।
ট্রিটমেন্ট কি, আমাকে ফিওক্রোমোসাইটোমা অ্যাড্রেনাল মেডুলার যে টিউমার সেটাকে রিসেকশন করতে হবে। এটা কিভাবে করতে হয়, ওপেন অথবা ল্যাপারোস্কোপিক। সাধারণত বর্তমানে যেটা, এখন তো ল্যাপারোস্কোপিক যুগ, এই কারণে এটা ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে এই ফিওক্রোমোসাইটোমাকে কি করা হয়, রিসেকশন করা হয়। ইফ দ্য টিউমার ইজ লার্জার দেন 8 থেকে 10 সেন্টিমিটার বেশি যদি হয় তাহলে ওপেন অ্যাপ্রোচে করতে হবে। আর 8 থেকে 10-এর নিচে যদি হয় তাহলে আমি 8 থেকে 10 সেন্টিমিটারের ছোট যদি হয় তাহলে আমি ল্যাপারোস্কোপিক অ্যাপ্রোচে রিসেকশন করতে পারবো। এগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, নিউরোব্লাস্টোমা, গ্যাংলিওমা এগুলো তোমাদের লাগবে না। প্যানক্রিয়াসের জন্য, প্যানক্রিয়াস থেকে একটু পড়ি, সেটা হলো এইগুলো আদিম যুগের পড়াশোনা, এগুলো তোমরা সবই জানো। কয় ধরনের সেল আছে, বিটা সেল, আলফা সেল, তারপর ডেল্টা সেল, এবং হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেল, কোন থেকে কোনটা আসে, এগুলা না পারলে কবিরা গুনাহ। একটা টিউমার ইনসুলিনোমা লাগবে না তোমাদের, পড়াবো না এটা। নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, তার মধ্যে একটা পড়াবো, সেটা হলো গ্যাস্ট্রিওনোমা, কারণ এটা ইম্পর্টেন্ট, তোমার প্র্যাকটিক্যাল লাইফে এটা তোমার লাগবে। ইনসুলিনোমা পড়ার দরকার নেই, পরীক্ষায় কখনো আসে না এখন পর্যন্ত, তোমাদের পরীক্ষায় কখনো আসে না। জোলিঞ্জার এলিসন সিনড্রোম বা গ্যাস্ট্রিওনোমা, এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াবো, খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো মিসগাইড হয় এই গ্যাস্ট্রিনোমাটাকে পেপটিক আলসার ডিজিজের সাথে। অনেক বড় বড় ডাক্তাররাও কি করে, এটাকে পেপটিক আলসার হিসেবে দিনের পর দিন ট্রিটমেন্ট করতে থাকে, কিন্তু পেশেন্ট ভালো হয় না। তাহলে গ্যাস্ট্রিনোমা জিনিসটা কি, দেখো এটা একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার, আমরা পড়লাম বিভিন্ন ধরনের নিউরোএন্ডোক্রাইন টিউমার, নামগুলো একটু দেখে নেবা। নিউরোএন্ডোক্রাইন টিউমার অফ দ্য প্যানক্রিয়াস, তার মধ্যে ইনসুলিনোমা হলো সবচেয়ে বেশি, তারপরে যেটা সেটা হলো গ্যাস্ট্রিনোমা। এছাড়া আছে নন ফাংশনাল টিউমার আছে, ভিএফোমা, গ্লুকোগোনোমা, বিভিন্ন ধরনের আছে, নামগুলো একটু পড়ে নেবা। একটা নিউরোএন্ডোক্রাইন টিউমার যেটার নাম হলো জোলিঞ্জার এলিসন সিনড্রোম বা গ্যাস্ট্রিনোমা, সেটা সম্পর্কে আমরা বলবো। কি পাওয়া যায় দেখো, তিনটা জিনিস পাওয়া যায়। এক নাম্বার হলো ফার্মেন্টিং আলসার ডায়াথেসিস ইন দা স্টোমাক, মেইনলি হলো ডিউডেনামে, ডিউডেনামে একটা আলসার পাওয়া যায়। দুই নাম্বার হলো রিকারেন্ট আলসারেশন ডিসপাইট এডুকুয়েট থেরাপি, তুমি এডুকুয়েট থেরাপি পাওয়ার পরে রিকারেন্ট কি পাওয়া যায়, আলসারেশন পাওয়া যায়। এবং সাথে সাথে যেটা থাকে, যেহেতু এটা আমরা প্যানক্রিয়াটিক টিউমার বলতেছি, সাথে নন বেটা আইলেট সেল টিউমার অফ দা প্যানক্রিয়াস। ঠিক আছে, জোলিঞ্জার এলিসন সিনড্রোমে তিনটা জিনিস পাওয়া যায়। একটা নাম হলো আমরা স্টোমাকে অথবা ডিউডেনামে আলসার পাবো, রিকারেন্ট আলসারেশন পাওয়া যাবে, এডিকুয়েট ট্রিটমেন্টের পরে রিকারেন্ট আলসার পাওয়া যাবে, এবং নন বেটা সেল প্যানক্রিয়াটিক টিউমার পাওয়া যাবে। ইনসিডেন্স দেখো, গ্যাস্ট্রিনোমা accounts for about 20% of pancreatic endocrine tumor. Approximately 0.1% of patients with duodenal ulcer have evidence of Zollinger-Ellison syndrome. যাদের পেপটিক আলসার ডিজিজ আছে তার মধ্যে অনলি 0.1% থাকতে পারে, কিন্তু এই পেশেন্টটা প্যানক্রিয়াটিক এন্ডোক্রাইন টিউমারের মধ্যে 20% ইনসিডেন্স হলো এই গ্যাস্ট্রিনোমা। দেখো, এট দ্য টাইম অফ ডায়াগনোসিস মোর দেন 60% অফ টিউমারস আর ম্যালিগন্যান্ট। বুঝতে পারছো, যেহেতু এটা আর্লি ডায়াগনোসিস হয় না, অনেকেই তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কি হয়, আমরা পেপটিক আলসার ডিজিজ হিসেবে এটা ডায়াগনোসিস হয়ে থাকে। যখন আমরা ডায়াগনোসিস করছি তখন 60% ক্ষেত্রে দেখা যায় এটা ম্যালিগন্যান্ট। ঠিক আছে, বায়োকেমিক্যাল ডায়াগনোসিস কিভাবে করব আমরা? বায়োকেমিক্যাল ডায়াগনোসিসের মধ্যে আসো, ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল ফিচারের মধ্যে কি পাবা? ফিচারের মধ্যে পাওয়া যাবে ওভার 90% of patient with gastrinoma have peptic ulcer disease, often multiple or in unusual site. Diarrhea is another common symptom. তাহলে হলো বায়োকেমিক্যাল ফিচার আমরা কি পাবো? বায়োকেমিক্যাল ফিচারের মধ্যে পাবো হলো পেশেন্টের পেপটিক আলসার ডিজিজ থাকবে, ডায়রিয়া থাকবে, এবং গ্যাস্ট্রিক জুস সিক্রেশন বেশি হবে, এসিএল সিক্রেশন বেশি হবে। If the patient with gastric pH below, যেহেতু ওর অ্যাসিড সিক্রেশন বেশি থাকবে, pH কমে যাবে below 2.5 and a serum gastrin concentration about 1000 picogram per ml, then the diagnosis of Zollinger-Ellison syndrome is confirmed. তাহলে কনফার্ম ডায়াগনোসিস করব কিভাবে? pH থাকবে হলো 2.5 এর নিচে এবং গ্যাস্ট্রিন কনসেন্ট্রেশন থাকবে হলো 1000 পিকোগ্রাম পার ml। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হতে পারে। গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হলো এর আরেকটা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। কি বলতেছে দেখো, the most common misdiagnoses are idiopathic peptic ulcer disease, chronic idiopathic diarrhea and gastric esophageal reflux
ডিজিজ, যেটা বললাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই পেশেন্ট এই জোলিঞ্জার-এলিসন সিনড্রোম পেপটিক আলসার ডিজিজ হিসেবে অনেকদিন ট্রিট হতে থাকে, কিন্তু আলটিমেটলি পেশেন্ট ভালো হয় না। মেডিকেল ম্যানেজমেন্ট কি? ইন মোস্ট পেশেন্ট উইথ জোলিঞ্জার-এলিসন সিনড্রোম গ্যাস্ট্রিক হাইপারসিক্রেশন ক্যান বি ট্রিটেড। কিভাবে? একটা প্রোটন পাম্প ইনহিবিটর দিতে পারি অথবা অক্টিওটাইড দিতে পারি, ক্যান অলসো হেল্প টু কন্ট্রোল দ্য অ্যাসিড হাইপারসিক্রেশন। যেহেতু এদের হাইপারসিক্রেশন বেড়ে যায়, আমরা কি দিতে পারি? প্রোটন পাম্প ইনহিবিটর অথবা অক্টিওটাইড। সার্জিক্যাল ট্রিটমেন্ট, এটা হলো মেডিকেল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট আমরা কি করতে পারি? Surgical exploration should be performed in all patients without diffuse metastasis to remove the known malignant gastrinoma or benign one. আমরা কি করতে পারি? ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সার্জিক্যাল এক্সপ্লোরেশনটা দরকার। পেশেন্ট যদি মেটাস্টেসিস হয়, ম্যালিগন্যান্ট হয় অথবা বিনাইন যদি হয়, আমাকে কি করতে হবে? এই গ্যাস্ট্রিনোমা যে টিউমারটা আছে আমরা যদি এটাকে সার্জিক্যাল এক্সপ্লোরেশন করে দিই, পেশেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিলিফ হয়ে যায়। কিন্তু আমরা কি করি? মেডিকেল ট্রিটমেন্টটা বেশি বেশি করে চালাই, পেশেন্টের আলটিমেটলি কোনো লাভ হয় না। আমাদের এখান থেকে পড়া মোটামুটি শেষ। মেইন আমরা যেটা পড়াইলাম মেন সিনড্রোম, মেন যেটা বলছিলাম তোমাদেরকে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম, তোমরা তো পড়ো নাই, আরেকবার পড়াই দিই আমি। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এই যে মেন 1 এবং মেন 2, মেন 2 কে আবার মেন 2A এবং 2 তে ভাগ করা হয়। মেন 1 এবং মেন 2 এটা তোমাদের লাগবে। মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম, তার মধ্যে মেন 2A এবং মেন 2B তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। মেন 2A তিনটা ডিজিজ নিয়ে গঠিত, কি কি? একটা হলো পিটুইটারি টিউমার, 2 নম্বর হলো প্যানক্রিয়াটিক আইলেট সেল টিউমার, এবং হলো 3 নম্বর কি বলছি বলো? মেডুলারি কার্সিনোমা। মেন 2B তে কি কি আছে? মেন 2B তে হলো ফিওক্রোমোসাইটোমা, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড এবং নিউরোফাইব্রোমা। বলতে পারবা কেউ? আবার বলে দিছি আমি, বলো তো মেন 2A তে কি আছে? মাল্টিপল এন্ডোক্রাইন টিউমার। কেন বলা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম বা মাল্টিপল এন্ডোক্রাইন টিউমার? মাল্টিপল এন্ডোক্রাইন সিস্টেমে যখন একই সাথে নিওপ্লাজম হয় তখন সেটাকে বলছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাজম। 2A এবং 2B। 2A তে কি থাকে? মাল্টিপলের মধ্যে 1 নাম্বার পিটুইটারিতে থাকতেছে, 2 নাম্বার কোথায় থাকতেছে? প্যানক্রিয়াসে, 3 নাম্বার হলো মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েডে। বলো তো 2A তে কি থাকে? বারবার বলে দিচ্ছি, তারপরে পারতেছো না কেন? 2A হচ্ছে মেডুলারি কার্সিনোমা, মেন 2 থাইরয়েডে থাকতেছে হলো মেডুলারি কার্সিনোমা। উপর থেকে নাও, মাথার মধ্যে থাকো, তাহলে পিটুইটারি প্রথমে, পিটুইটারি টিউমার 2 নাম্বার, পিটুইটারিতে থাকবে, তারপর আইলেট সেলে থাকবে। হ্যাঁ, মানে প্যানক্রিয়াটিক টিউমার, থাইরয়েড টিউমার এবং পিটুইটারি টিউমার। আর 2B তে কি থাকবে? 2B তে হচ্ছে মেডুলারি কার্সিনোমা থাইরয়েডে থাকবে, আর ফিওক্রোমোসাইটোমা আর হলো নিউরোফাইব্রোমা। তোমাদের একটা শর্ট কেস আছে আজকে, সেটা হলো থাইরয়েডটা পড়াই দিই। থাইরয়েড আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখানে যত প্রশ্ন আছে থাইরয়েড থেকেই আসবে, এবং থাইরয়েড কিন্তু রিটেন প্রশ্ন, ক্লাসিফিকেশন এগুলা থেকেই আসে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তোমাদের জন্য শর্ট কেসটা। শর্ট কেস অনেক বেশি ইম্পর্টেন্ট, শর্ট কেস থেকে অনেক প্রশ্ন করবে। থাইরয়েড সাধারণত অনেক মেডিকেল কলেজে তোমাদের থাইরয়েড দেয় না, এটা একটু অ্যাডভান্স হিসেবে ধরা হয়, কিন্তু যখন কেস থাকবে না তখন থাইরয়েড দিয়ে দিবে, বুঝতে পারছো? এই কারণে থাইরয়েড সম্পর্কে জানা লাগবে। আমি একটু পড়াই দিচ্ছি তোমাদেরকে। বলো থাইরয়েড অ্যাপ্রোচ, একটা থাইরয়েড সোয়েলিং এর অ্যাপ্রোচ কি হবে? ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ কি হবে? বারবার বলতেছি কারণ এই প্রশ্নগুলাই তোমাদেরকে ধরে। বলো না। ক্রিয়েটিং ইন্ট্রোডাকশন, এরপর পারমিশন এন্ড কনসেন্ট নিয়ে, তারপর হিস্ট্রি টেকিং। হ্যাঁ, একটা হিস্ট্রি, একটা পেশেন্ট থাইরয়েড সোয়েলিং
বললাম যে আমি ইন্সপেক্ট দ্য পেশেন্ট, আমি বললাম যে ইন্সপেকশন করো, কি কি দেখবা বলো তো? পড়ছো কখনো? না পড়লে বলো যে পড়ি নাই ভাইয়া বলে দেন, তাহলে আমি বলে দিচ্ছি। একটা পেশেন্ট ইন্সপেকশন, তাহলে আমাদের এক্সামিনেশন প্রথমে হলো যে আমার শর্ট কেস, হ্যাঁ থাইরয়েড তো কখনো তোমাদের লং কেস দিবে না, থাইরয়েড হলো শর্ট কেস। শর্ট কেসের মধ্যে হলো আমাকে ইন্সপেকশন, তাই না? প্রথম হলো ইন্সপেকশন, গ্রিটিং দিয়ে তুমি শুরু করলা। ইন্সপেকশনের ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে তোমাকে প্রথমে 4টা প্রশ্ন বা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে? কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে? প্রথম হলো যে মা আপনার এই ফোলাটা কতদিন থেকে, বা বাবা, যেহেতু মহিলাদের বেশি হয় এই কারণে মুখে দিয়ে মা চলে আসলো, যত থাইরয়েড আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে তোমার ফিমেল। তাহলে এই ফোলাটা কতদিন থেকে, এটা কি আস্তে আস্তে হচ্ছে না তাড়াতাড়ি বড় হয়েছে? এই প্রশ্নটা করার জিজ্ঞেস করার কারণ কি বলতো? এটা কি বড়টা কি আস্তে আস্তে হচ্ছে না তাড়াতাড়ি হচ্ছে? ম্যালিগন্যান্ট নাকি বিনাইন ম্যালিগন্যান্ট benign? দেখার জন্য বিনাইন হলে আস্তে আস্তে বড় হবে আর ম্যালিগন্যান্ট হলে তাড়াতাড়ি বড় হবে। দ্রুত। তারপর 3 নম্বর প্রশ্ন, আপনার বাড়ি কোথায়? কেন বাড়ি কোথায় আমরা জিজ্ঞেস করব? এন্ডেমিক জোনে আছে কিনা। এন্ডেমিক জোনে আছে কিনা। তাহলে এন্ডেমিক জোনে যদি থাকে তাহলে আমার মাথার মধ্যে চলে আসতে হবে এটা বিনাইন টিউমার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, হ্যাঁ বিনাইন হাইপারপ্লাস্টিক হওয়ার চান্স সবচেয়ে বেশি। তারপরে আমি জিজ্ঞেস করব যে আপনার কি গরম ভালো লাগে না ঠান্ডা ভালো লাগে? কেন এটা জিজ্ঞেস করবো বলতো? হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম? হাইপোথাইরয়েডিজমের জন্য না হাইপারথাইরয়েডিজম, এটা কি হাশিমোটো থাইরয়েডাইটিস না গ্রেভস ডিজিজ? হাইপারথাইরয়েডিজমের জন্য এটা হয়েছে না হাইপোথাইরয়েডিজমের জন্য হয়েছে? তাহলে আমার মাথার মধ্যে এটা চলে আসবে। এটা আমার প্রশ্নগুলো চলে গেল। এবার আমাকে কি করতে হবে? ইন্সপেকশনের মধ্যে প্রথমে আমি কি করব? ইন্সপেকশনের মধ্যে প্রথমেই আমি জিজ্ঞেস করব, আমি বলবো যে পেশেন্টকে মা একটু ঢোক গিলেন তো। আমি কি বলবো? একটু ঢোক গিলেন তো। কেন বলতে পারবা? এটা হলো প্রশ্ন। তুমি তো থাইরয়েডটা উপরে নিচে উঠছে কিনা। আচ্ছা এটা আমি পরে বলতেছি। আমি একই সাথে বলবো যে একটু ঢোক গিলেন তো, এবং বলবো যে মা একটু জিহ্বাটা বের করেন, ঠিক আছে? ইন্সপেকশনের জন্য তো আমরা অন্যান্য যা দেখি, সাইড দেখবো, সাইজ দেখবো, এর আশেপাশের স্কিন কন্ডিশন দেখবো, কোনো স্কার মার্ক আছে কিনা সেটা তো দেখবোই। সাথে পেশেন্টকে আমি বলবো যে মা আপনি কি করেন, ঢোক গিলেন এবং আপনার জিহ্বাটা বের করেন। তাহলে এবার প্রশ্ন হলো, তুমি মনে করো তোমাকে এক্সামিনার শুধুমাত্র বললো যে ইন্সপেকশনে তোমাকে শেষ করে দেবে, কারণ একটা শর্ট কেসে তুমি সময় পাবা হলো 3 থেকে 4 মিনিট। তোমাকে বললো যে ইন্সপেক্ট দ্য সোয়েলিং, ইন্সপেক্ট দ্য তোমার থাইরয়েড সোয়েলিং বা ইন্সপেক্ট দ্য নেক, তুমি করলা। এরপরে যখন করলা তখন তুমি প্রশ্নগুলা করলা, তারপর তুমি প্রশ্নগুলা ইয়াকে বললা যে তোমার পেশেন্ট আছে তাকে তুমি বললা যে একটু কি বলে ঢোক গিললেন তো। এখন প্রশ্ন স্যার জিজ্ঞেস করবে তুমি এটা কেন জিজ্ঞেস করছো, বলো কেউ পারবা? Thyroid glands move along with deglutition. কেন ডিগ্লুটেশনের সাথে? এটা তো আমরা জানি, এই জন্যই তো আমরা দেখলাম, কেন এটা বলো, পারবা? লিগামেন্ট অফ বেরির সাথে অ্যাটাচ থাকে। এই লিগামেন্ট অফ বেরি সাথে অ্যাটাচমেন্ট থাকে, ভেরি গুড। লিগামেন্ট অফ বেরিটা কিভাবে তৈরি হয়? এটা পারবো না। আচ্ছা, আগে মুভসিড ডিগ্লুটেশন এটা আমরা ডিফারেন্সিয়েট করলাম, কার সাথে আমরা করলাম, ডিফারেন্সিয়েট করলাম? থাইরোগ্লোসাল সিস্ট। আমি তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিচ্ছি, কারণ এই অ্যাপ্রোচেই তোমাদেরকে প্রশ্ন করবে, পারো না পারো এটা কোনো ব্যাপার না, না পারলে আমি বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নগুলো একটু বুঝো। 1 নাম্বার হলো তুমি প্রশ্নগুলো জিজ্ঞেস করলা, 2 নাম্বার তুমি ইন্সপেকশন করলা। ইন্সপেকশন ফাইন্ডিংসে তুমি বললা যে গলা আপনি ঢোক দিলে আর সাথে হলো টাং প্রোট্রুশনের সাথে দেখলাম। এখন আমাকে জানতে হবে যে কেন আমি মুভস উইথ ডিগ্লুটেশন করলাম এবং টাং প্রোট্রুশন কেন করলাম। মুভস উইথ ডিগ্লুটেশন আমি করব হলো কিসের সাথে ডিফারেন্সিয়েট করার জন্য? থাইরোগ্লোসাল সিস্ট। ভেরি গুড, কে যেন বললা, খুবই চমৎকার। থাইরোগ্লোসাল সিস্ট আমার মুভ ডিগ্লুটেশনের সাথে মুভ করবে না, আর থাইরয়েড করবে। তখনই স্যার পরে তোমাকে জিজ্ঞেস করবে যে কেন এটা কি হয়, কেন এটা তোমার মুভ করে বলো তো। এটা হলো যে প্রিট্রাকিয়াল ফাসা কন্ডেনসেশন হয়ে একটা লিগামেন্ট তৈরি করে যাকে বলা হয় লিগামেন্ট অফ বেরি। সেটা থাইরয়েডের সাথে
মানে থাইরয়েডের সাথে অ্যাটাচ থাকে এবং অ্যাটাচ থাকে হলো ট্রাকিয়ার সাথে। তো যখন আমি ডিগ্লুটেশন করব, ডিগ্লুটেশন করার জন্য এটা আপওয়ার্ড মুভমেন্ট হবে, ঠিক আছে। এবং থাইরোগ্লোসাল সিস্টের সাথে যেহেতু লিগামেন্ট অফ বেরি নাই, সেহেতু এটা থাইরোগ্লোসাল সিস্ট যদি হয় তাহলে এটা ডিগ্লুটেশনের সাথে মুভ করবে না। এটা তো গেল। এবার হলো টাং প্রোট্রুশন। আমি যে বললাম যে আমি টাংটা বের করবা, বলবো যে জিহ্বাটা বের করো, এটা কিসের জন্য? বলো তো, পারবা কেউ? ডারমোয়েড সিস্ট, আমাদের মিড লাইন, এগুলো আমরা কেন জিজ্ঞেস করতেছি? কারণ হলো আমাদের মিড লাইন কিছু সোয়েলিং আছে। মিড লাইন সোয়েলিং এর মধ্যে আমাদের ইম্পর্টেন্ট কিছু সোয়েলিং হলো থাইরোগ্লোসাল সিস্ট, ডারমোয়েড, তারপর হলো তোমার এই থাইরয়েড গ্ল্যান্ড। তো আমাকে তো আগে ডিফারেন্সিয়েট করতে হবে এটা কি থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং না অন্য কোনো সোয়েলিং। সেটাকে ডিফারেন্সিয়েট করার জন্য ইম্পর্টেন্ট দুইটা জিনিসের সাথে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। একটা হলো থাইরোগ্লোসাল সিস্ট, সেটা মুভসের ডিগ্লোটেশনের সাথে আমি দেখলাম। আর প্রোট্রুশন অফ টাং, প্রোট্রুশন অফ টাং এর সাথে যে ডারমোয়েড সিস্টটা আছে, সে ডারমোয়েড সিস্টটা কি হয়, প্রোট্রুশন অফ টাং এর সাথে এটা মুভ করে, আর থাইরয়েড গ্ল্যান্ডটা এর সাথে মুভ করে না। তাহলে দুইটা জিনিসের সাথে আমি কি করলাম, এটা ডিফারেন্সিয়েট করে নিলাম। বুঝতে পারছো? প্রোট্রুশন অফ টাং করলে কোনটা হচ্ছে মানে মুভ করে? ডারমোয়েড, ডারমোয়েড। বুঝা গেছে? এখানে জি আমি ভাই, বুঝতে পেরেছি। সবগুলো প্রশ্ন আমি তোমাদের সাথে, প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আচ্ছা, ইন্সপেকশন শেষ, এরপর আমরা কি করব, পালপেশন করব। দেখো পালপেশনের পয়েন্টগুলো যা যা আছে আমরা তো করবোই। টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস করব, তারপরে মুভস উইথ ডিগ্লোটেশন, যদিও এটা ইন্সপেকশনের সাথে করা হয়। পজিশন অফ এক্সটেন্ট দেখবো, সাইজ শেপ, এগুলো সবগুলো আমরা দেখে নিব। মেজারমেন্ট করব, এটার সাইজ শেপ এগুলো দেখে নিব কতটুকু আছে, সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, কোনো পালসেশন আছে কিনা, থ্রিল আছে কিনা, এগুলো আমরা দেখে নিব। এবং দুইটা ইম্পর্টেন্ট টেস্ট করতে হয়, একটা হলো কোকার টেস্ট আর একটা হলো বেরিস সাইন। ঠিক আছে, কোকার টেস্ট কিভাবে করে আর বেরিস সাইন কিভাবে করে সেটা আমি বলে দিচ্ছি। আর পালপেশনে ক্যারোটিড পালসেশন দেখতে হয়, আর অসকাল্টেশনে পারকাশনের মধ্যে আমরা কি করব, মেনোব্রিয়াম স্টার্নেতে পারকাশন কোথায় করতে হয়, এই টেস্টগুলো আমাদের জানতে হবে। আমি বলে দিচ্ছি, নিচে আছে কোকার টেস্ট এবং বেরিস সাইন, এগুলো আমাদের দেখতে হবে, পরে নিচে আছে। পারকাশন করব, পারকাশন কেন করতে হয় বলতো? পারকাশন করতে হয় মেনোব্রিয়াম, আমরা এটা করবো হলো মেনোব্রিয়াম স্টার্নিং। যদি ইনলার্সটা আমাদের গয়টারটা রেট্রোস্টার্নাল কি হয়, ইনভলভমেন্ট হয়ে যায়, রেট্রোস্টার্নাল যদি নিচের দিকে নেমে যায়, তখন আমরা পারকাশন নোটটা ওইখানে কি পাবো, ডাল পাবো। ঠিক আছে, নর্মালি তো রেজোনেন্ট পাওয়া যায়, যদি আমরা ডাল পাই তখন আমি কি বুঝতে পারবো যে আমার যে থাইরয়েড সোয়েলিং এটা কোথায় হয়েছে, রেট্রোস্টার্নাল ইনভলভমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছো? আর অসকাল্টেশন কি পাবো আমরা, ব্রুই দেখার জন্য, থাইরোটক্সিকোসিসে আমরা অডিবল ব্রুই পাবো। আর সাথে সাথে আমাকে সার্ভাইকাল লিম্ফ নোডটাকে এক্সামিনেশন করতে হবে। এবার আসো পালপেশনের জন্য কি কি আছে। পালপেশনের যেই আমরা সাইনগুলো দেখলাম সেই সাইনগুলো আসবে। দেখো, আজ আমরা বললাম যে থাইরয়েড সোয়েলিং এটা কি হয়, মুভস আপ উইথ ডিগ্লুটেশন। থাইরয়েড সোয়েলিং ছাড়াও আর কি কোনটা কোনটা হয়, মুভস উইথ ডিগ্লুটেশন কি কি হয়, সাবহাইড বার্সাইটিস, ফ্যারেঞ্জিয়াল লিম্ফ নোড, এছাড়া এনি সোয়েলিং অ্যারাইজিং ফ্রম দ্য লেরিংস অর ট্রাকিয়া, থাইরোগ্লোসাল সিস্ট। এই কথাটা, এই যে যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম এখানে দেওয়া আছে, why the thyroid swelling moves up and down with deglutition. The thyroid gland is enclosed by the pretracheal fascia. The pretracheal fascia is condensed posteromedially to form a ligament, যার নাম হলো ligament of Berry, which is attached to the cricoid cartilage of the cricoid cartilage, and the pretracheal fascia is also attached to the trachea and larynx. ঠিক আছে, থাইরয়েড গ্ল্যান্ড ট্রাকিয়া এবং ল্যারিংস এর সাথে যখন আমরা ডিগ্লুটেট করি তখন ল্যারিংস এবং ট্রাকিয়ার সাথে ক্রিকোয়েড কার্টিলেজও মুভ হয় এবং থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েড সোয়েলিংটাও মুভ আপ করে।
আর কোনটা কোনটা মুভ আপ করতে পারে না কার্সিনোমা অফ থাইরয়েড, এগুলো ধরে না সাধারণত, তোমাদেরকে ধরবে শুধুমাত্র এটাই যে থাইরয়েড সোয়েলিং কেন মুভ আপ করে। বুঝছো, এই যে এটা হলো যে রেট্রোস্টার্নাল ইনভলভমেন্ট হয়ে গেছে এই পেশেন্টের। এই যে দেখো পেম্বারটন সাইনটা কি, আমরা পালপেশন পেম্বারটন সাইনটা দেখি। আস্ক দ্য পেশেন্ট, দেখো পেশেন্টটা কিভাবে আছে, আস্ক দ্য পেশেন্ট, এগুলা অবশ্য পরীক্ষার সময় বুঝছো, এগুলো হলো যে মানে তোমাদের জন্য না, তোমরা যখন ফাইনাল প্রুফ দিবা তোমাদেরকে কখনোই পেম্বারটন সাইন বা তোমার এই কোকার সাইন, ব্যারিস সাইন এগুলো তোমাদেরকে দেখাইতে বলবে না, কিন্তু জেনে রাখা লাগবে। এগুলো হলো অ্যাডভান্স। ফাইনাল প্রুফ দিবা তোমাদের থাইরয়েডের জন্য সময় থাকবে 3 থেকে 4 মিনিট, কখনোই তোমাকে বলবে না যে পেম্বারটন সাইনটা দেখাও, কিন্তু তোমাকে এটা জানতে হবে। কি বলবা, পেশেন্টকে বলবা যে রেইজ দ্য বোথ আর্মস ওভার দ্য হেড টাচিং দ্য ইয়ার, এখানে কানের সাথে লাগানো থাকবে, এবং মেনটেন দিস পজিশন ফর দ্য 2 to 3 মিনিট। এই যে এইভাবে যদি থাকে তখন কি হবে, যাদের রেট্রোস্টার্নাল ইনভলভমেন্ট থাকে তখন এনগোর্স ভেইন হয় এবং পেশেন্টের কি হয়, ব্রুই এর মধ্যে সাইনোসিস, মুখের মধ্যে সাইনোসিস পাওয়া যায়। কি বলছে দেখো, if the retrosternal prolongation of goiter then there is congestion, ফেসে কনজেশন পাওয়া যাবে এবং এনগোর্সমেন্ট অফ নেক ভেইন পাওয়া যাবে, বুঝছো, তখন তাকে বলা হয় পেম্বারটন সাইন পজিটিভ। আই সাইন কি কি পাওয়া যায়, আই সাইন কি কি পাওয়া যায়, এক্সোপথেলমাস, তাই না, আমরা জানি এক্সোপথেলমাস, এটা যেভাবে দেখে এটাকে বলা হয় নেপজিগার মেথড। কিভাবে দেখা হচ্ছে দেখো, নেপজিগার মেথড, পেশেন্টের মাথার পিছন থেকে তুমি দেখবা এই যে এই পজিশন করে যদি তোমার এই যে রেট্রো অরবিটাল মার্জিন ক্রস করে, অরবিটাল মার্জিন যদি ক্রস করে তাকে বলা হয় এক্সোপথেলমাস। এটা কোন মেথডে দেখা হয়, নেপজিগার মেথড। এগুলো জানতে পারাই তোমাদের জন্য অনেক বেশি। ট্রেমর কিভাবে দেখে, আমরা জানি থাইরোটক্সিকোসিসে ট্রেমর দেখে। কোন ধরনের ট্রেমর হয় বলতো থাইরোটক্সিকোসিসে? ফাইন ট্রেমর। হ্যাঁ, কি ট্রেমর? ফাইন ট্রেমর আর এসেনশিয়াল ট্রেমর যেটাও বলে। ফাইন ট্রেমর পাওয়া যায়। আর ফ্ল্যাপিং ট্রেমর কোথায় পাওয়া যায়? ফ্ল্যাপিং ট্রেমর কোথায় পাওয়া যায় বলো, করোনাই ওই বলো না, ফ্ল্যাপিং ট্রেমর কোথায় পাওয়া যায়? লিভার ফেলিওরে পাবা না ফ্ল্যাপিং ট্রেমর, পড়ো না তোমরা। হোয়াই ডু ইউ পালপেট দ্য নর্মাল ক্যারোটিড আর্টারি, ক্যারোটিড পালসেশন দেখতে হবে। যদি আমার থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জড হয়ে যায় তখন কি হবে, ক্যারোটিড আর্টারিকে এরা মার্চ করে রাখবে, তখন কি পাওয়া যাবে, ক্যারোটিড আর্টারির পালসেশন পাওয়া যাবে না। ব্যারিস সাইনটা কি দেখো, when the carotid pulse is impalpable due to infiltration of carotid sheath by a malignant thyroid swelling, then it is called positive Barry's sign। এইখানে একটু ঝামেলা আছে। দেখো ব্যারিস সাইন কখন পজিটিভ বলা হচ্ছে, যদি তুমি ক্যারোটিড পালসেশন না পাও। ক্যারোটিড পালসেশন মনে করো এটা একটা কি ম্যালিগন্যান্ট থাইরয়েড সোয়েলিং, সেটা কি করলো, ক্যারোটিড শীট, যেটা ক্যারোটিড শীতের উপরে ক্যারোটিড আর্টারি সুন্দর করে বসানো আছে, ক্যারোটিড শীটটাকে সে ম্যালিগন্যান্টটা খেয়ে ফেললো, ম্যালিগন্যান্ট থাইরয়েড সোয়েলিংটাই ক্যারোটিড শীটকে খেয়ে ফেললো, তখন কি পাবা, তুমি এই ক্যারোটিড পালসেশনটাকে তুমি ফিল করতে পারবা না, নেগেটিভ ক্যারোটিভ মানে ক্যারোটিড পালসেশনটাকে তুমি ইনপালপেবল পাবা। এই যে পাওয়া যাচ্ছে না সেটাকে বলা হচ্ছে ব্যারিস সাইন পজিটিভ। বুঝতে পারছো, এটা মাথায় রাখা লাগবে কিন্তু। ব্যারিস সাইন পজিটিভ কখন, যদি ইম্পালপেবল অফ ক্যারোটিড পালস। আমরা থাইরয়েড পালপেশনে আমরা থ্রিল দেখি, কোথায় পাওয়া যায়, থাইরোটক্সিকোসিসে পাওয়া যায়। ব্রুই দেখি আমরা অসকালটেশনে দেখি, হলো ব্রুই কোথায় দেখতে হয়, সারা ধরে এটা কোন কোথায় দেখো, আপার পোলে অফ দা থাইরয়েড গ্ল্যান্ডে পাওয়া যায় ব্রুইটা। রেসপিরেটরি ডিস্ট্রেস কেন পাওয়া যায় আমরা পড়ে ফেলছি, আমরা ডিজাইন না পড়ছি, কি হয়, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ পলসি হয়, এই কারণে রেসপিরেটরি ডিস্ট্রেস পাওয়া যায়।
আমরা এই জিনিসগুলো বলে ফেলছিলাম যে রেট্রোস্টার্নাল গয়টার যদি রেট্রোস্টার্নাল ইনভলভমেন্ট হয় তখন কি হয়, ট্রাকিয়াকে কম্প্রেশন দেয় এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হয়। এখানে আমি কয়েকটা প্রশ্ন দাগাই দিচ্ছি, যে প্রশ্নগুলো সেগুলো একটু পড়ে নেবে। এই যে দেখো, হাউ উইল ইউ ম্যানেজ এ কেস অফ মাল্টিনোডুলার গয়টার। তাহলে ডায়াগনোসিসের জন্য আমরা কি করব, প্রথমে থাইরয়েড স্টিমুলেটরি হরমোন করব বা থাইরয়েড ফাংশন টেস্ট করব। 2 নাম্বার কি করব, আলট্রাসোনোগ্রাফি করব এবং এফএনএসি করব। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলা হয় না, এফএনএসি করে তো আমরা টিস্যু ডায়াগনোসিস করতে পারবো, কিন্তু এই যে আমরা বললাম যে ফলিকুলার এডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা আমরা পড়ছিলাম না, ফলিকুলার এডেনোমা যেটা হলো বিনাইন এবং আরেকটা পড়ছিলাম আনডিফারেন্সিয়েটেড ফলিকুলার সেল কার্সিনোমা যেটাকে বলা হয় কি ফলিকুলার কার্সিনোমা। এই যে এই দুইটার মধ্যে ডিফারেন্সিয়েটেড করা যায় না, বুঝতে পারছো? আবার বলতেছি আমি, এফএনএসসি এর মাধ্যমে সব থাইরয়েড সোয়েলিং ডায়াগনোসিস করা যায়, কিন্তু দুইটা করা যায় না। কি কি? ফলিকুলার এডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা। এটা কিন্তু স্যাররা জিজ্ঞেস করে, যে তখন তুমি এফএনএসসি বলবা তখন তোমাকে জিজ্ঞেস করবে এফএনএসসি এর মাধ্যমে কি আমরা সব থাইরয়েড সোয়েলিং ডায়াগনোসিস করতে পারি? না স্যার, পারি না। কি কি করতে পারি না বলো তো, কি কি? বলো না রে, বললাম তো। কথা শুনতে পাচ্ছ না নাকি? কথা শোনা যাচ্ছে আমার? শোনা যাচ্ছে না? জি ভাই, কথা শোনা যাচ্ছে। তাহলে বলো না কেন? এফএনএসসির মাধ্যমে, এফএনএসসির মাধ্যমে আমরা কোনটা কোনটা ডায়াগনোসিস করতে পারি না? কোন কোন থাইরয়েড সোয়েলিং? ফলিকুলার এডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা, এই দুইটা ডিফারেন্সিয়েট করা যায় না। এটা কি ফলিকুলার এডেনোমা না ফলিকুলার কার্সিনোমা, এটা ডিফারেন্সিয়েট করা যায়। বাকি সব থাইরয়েড টিউমার ডিফারেন্সিয়েট করা যায়। তারপর দেখো, হাউ ডাজ আলট্রাসোনোগ্রাফি হেল্পস ইন ইভালুয়েশন অফ পেশেন্ট, আমরা পড়ে ফেলছিলাম। এটা মেইনলি আলট্রাসোনোগ্রাফি থাইরয়েড সোয়েলিং এর কি দেখার জন্য, এদের অ্যাপিয়ারেন্সটা বোঝার জন্য, সিস্টিক অর সলিড এটা বোঝার জন্য বোঝা হয়। এগুলো বিস্তারিত এখানে দেওয়া আছে। এই প্রশ্নগুলো পড়ে নিবা, এগুলো আমরা বেলিয়ান ল্যাবে যা যা পড়ছি সেগুলাই মোটামুটি। প্রসিডিউরটা পড়বা, শর্ট কেসে কিভাবে করতে হয়, ইন্সপেকশন কোন কোন পয়েন্ট। প্রথমে হলো যে ইন্সপেকশন, পেশেন্টকে তুমি ভালো করে গ্রিটিংস দিলা, গ্রিটিংস দিয়ে তাকে কয়েকটা প্রশ্ন করলা, প্রশ্নগুলো বলে দিছি। তারপরে ইন্সপেকশনে যে সোয়েলিং আছে, সোয়েলিং এর সাইজ সাইট এগুলো ভালো করে দেখে নিলাম। তারপরে বলতে হবে যে কি, বলতে হবে যে আপনি ঢোক দিলেন আর হলো টাং প্রোট্রুশন করে। তারপরে পালপেশনে কি দেখবো, টেম্পারেচার দেখবো, টেন্ডারনেস দেখবো, তারপরে ক্যারেক্টার দেখবো, সোয়েলিং এর ক্যারেক্টারটা দেখে নিব। তারপরে দেখবো যে এটা কি ফিক্সড কিনা, এটা কি হার্ড কিনা, তারপর হলো আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফ্রি কিনা, ওভারলাইং স্কিনের সাথে কোনো অ্যাটাচমেন্ট আছে কিনা। তারপরে কয়েকটা সাইন দেখতে হয়, কোকার সাইন, বেরিস সাইন, এগুলো একটু দেখে নিলা। পেমবার্টন সাইন দেওয়া আছে এখানে, দেখে নিবা। আর হলো অস্কালটেশনে আমরা কি করব, পালপেশন, পারকাশনে আমরা কোথায় করি বলতো? পারকাশন কোথায় করব? ম্যানুগ্রাম স্ট্যান্ডি। স্টার্নিতে কেন করব? রেট্রোস্টার্নাল এর কোনো ইনভলভমেন্ট আছে কিনা সেটা বোঝার জন্য। আর অস্কালটেশন করব, অস্কালটেশন কখন করব? অস্কালটেশন করব হলো যে ব্রুই পাওয়া যায় কিনা, কোথায় পাওয়া যায়? থাইরয়েডক্সিসে পাওয়া যায়। আর যদি পেশেন্টটা তোমার ডিফিউজ নর্মাল গয়টার যদি হয় এটা করা লাগবে না, কিন্তু যদি গ্রেভস ডিজিজের হয় তখন তোমায় কি করতে হবে? আইসাইন দেখতে হবে। আইসাইন কিভাবে দেখা হয়? এক্সোপথ্যালমাস, এক্সোপথ্যালমাস কোন মেথডে? নেপজিগার মেথডে দেওয়া হয়। আর প্রশ্ন কোনগুলো কোনগুলো করে এখানে আমার এখানে সবগুলা দাগায় দেওয়া আছে, এবং আমি যা যা আলোচনা করছি তার মধ্যে থেকে আসবে। এটা একটু ভালো করে পড়ে নিবা, আশা করি তোমার যে থাইরয়েডের শর্ট কেস দেয় এর বাইরে আর কিছুই পড়া লাগবে না। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন আছে কিনা কারণ? সবগুলো প্রশ্ন এখানে দেখানো আছে, এগুলো পড়তে পারলে এর চাইতে বেশি কিচ্ছু লাগবে না। কারো কোনো প্রশ্ন আছে? মেইনলি থাইরয়েড গ্ল্যান্ডটা, থাইরয়েডটা খুব ভালো করে পড়ে ফেলবা। তোমাদের যা প্রশ্ন আসার আজকে লেকচার থেকে সাধারণত থাইরয়েড থেকে প্রশ্ন আসবে।
থাইরয়েড ক্লাসিফিকেশন, থাইরয়েড এনলার্জমেন্টের ক্লাসিফিকেশন, থাইরয়েড নিউপ্লাজমের ক্লাসিফিকেশন, থাইরয়েডটোক্সিকোসিসের ফিচার, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের ফিচার, এই জিনিসগুলাই আসে বেশি। আর লং কেস থেকে যা যা বললাম এই জিনিসগুলাই আসবে। পারবা না? আসলে পারবা? ইনশাল্লাহ ভাই। আর কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন থাকলে করতে পারো। ভাই এখন একবার পড়তে হবে ভাই, তারপরে মানে কোশ্চেন অ্যারেঞ্জ করলে তখন ইনশাল্লাহ। শোনো, অত কিছু পড়া লাগবে, যতটুকু বললাম অনেক কিছু বলে ফেলছি আমি, কিন্তু একটু নিজে পড়ে কনসাইজ করবা কতটুকু লাগবে। আমি যে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো বললাম ওই জায়গাগুলো যদি পড়ো তোমার ফাইনাল প্রফে ভালো মার্কের জন্য অনেক, মানে এতটুকু বললে তুমি প্লেস করতে পারবা। এগুলো যদি তুমি বলতে পারো, স্যাররা তোমাদের থেকে অনেক বেশি আশা করে না, তোমাদের থেকে অল্প অল্প জিনিস। এই যে আমি তোমাদেরকে বললাম যে এবার ফাইনাল প্রফে আমি যখন স্যারদের সাথে ছিলাম ম্যাক্সিমামকে জিজ্ঞেস করছে, যখন থাইরয়েড নিয়ে প্রশ্ন করতেছে ম্যাক্সিমামকে ইন্সপেকশনে শেষ করে দিছে। ইন্সপেকশনের মধ্যে সবাইকে জিজ্ঞেস করছে ওই ইন্সপেকশনে কি কি দেখলা, কেন তুমি ট্রাঙ্ক প্রোট্রুশন করলা, কেন তুমি ঢোক গিলতে বললা, এগুলা পারলে খুব খুশি। তারপর যখন জিজ্ঞেস করলো যে তুমি অ্যাপ্রোচে যাও এই পেশেন্টটার এই যে থাইরয়েড সোয়েলিং, এই থাইরয়েড সোয়েলিং এর মধ্যে তুমি এখন ইনভেস্টিগেশন কি কি করবা। ঠিক আছে, সবাই গদবাদা বললো যে আমি থাইরয়েড প্রোফাইল করব, তারপরে এই সেই হাবিজাবি করব। যেই যখন বললো যে আল্ট্রাসোনোগ্রাম করব, হ্যাঁ ঠিক আছে আমরা আল্ট্রাসোনো করব, কিন্তু আল্ট্রাসোনো কেন করলো, এই আল্ট্রাসোনো কেন করলো যে বলতে পারছে তাকে কিন্তু তোমার 18তে পাস, তাকে কিন্তু 22 দিছে। আর যে বলতে পারে না তাকে 18-20 এরকম দিছে। তো প্রশ্ন কিন্তু খুব কঠিন হয় না, খুব ছোট্ট একটা জিনিস, আল্ট্রাসোনোগ্রাম কেন করবো, এই কথাটা তুমি যদি বলতে পারো তাহলে স্যাররা অনেক বেশি খুশি হয়ে যাবে। সিটি স্ক্যান যদি বলো যে ওরে বাবা সিটি স্ক্যান, হ্যাঁ বলো তো সিটি স্ক্যান বাবা আমরা তো করব, কেন সিটি স্ক্যানটা আমরা করব, তুমি যদি বলতে পারো স্যাররা খুব খুশি হয়ে যায়। বুঝতে পারছো? এই জিনিসগুলো যদি বলতে পারো যথেষ্ট। একবার নিজেরা ভালো করে পড়ে ফেলবা, পরীক্ষা দিবা, পরীক্ষা ভালো করে দিবা, দেখবা যে চ্যাপ্টারটা ভালো করে পড়া হয়ে গেছে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজেরা একবার পড়ো ভালো করে। হ্যাঁ, কোনো সমস্যা থাকলে জানাবো আমাকে। ভাই ভাই শর্ট কেসের পিডিএফটা একটু আপলোড দিয়ে সবগুলো দেবে, আমি পিডিএফ যা যা আছে সব পিডিএফ আজকে 2টা পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ যা শর্ট কেসের যেগুলো দাগানো আছে শুধু ওইগুলাই পড়বা, এর বাইরে কিছু আসবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকো।